আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর নাহিদা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে খুলনা সিটি মেডিকেল কলেজে আছি। এখন হচ্ছে আজকে আমি গত ক্লাসে থার্ড উইক অফ ডেভেলপমেন্ট পড়ানোর সময় এক্টোডার্ম এবং মেসোডার্মের ডেরিভেটিভস পড়াইছিলাম। তখন আমি এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা শুরু করতে পারি নাই সেদিন, টাইম শর্টেজের কারণে। তাহলে আজকে আমরা শুরু করবো প্রথমে এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা বোঝানোর পরে আমি ফিটার পিরিয়ডে চলে যাব। তো তোমাদেরকে একটু রিভিউতে দেখাই। দেখো, এই যে এই যে নীলটা, এই নীলটা হচ্ছে কি এক্টোডার্ম, তাই না? এই নীলটা হচ্ছে এক্টোডার্ম। এক্টোডার্ম, এই উপরের হালকা নীলটা এক্টোডার্ম, আর এই ডিপ নীলটা হচ্ছে কি নিউরাল টিউব। আর পুরা লালটা কি বলে? লালটা ছিল হচ্ছে আমাদের মেসোডার্ম। লালটা হচ্ছে মেসোডার্ম। আর এই যে হলুদ যে অংশটা, এটা ছিল কি এন্ডোডার্ম। আগের ছবিগুলো দেখলে আরেকটু বোঝা যাবে। এই যে দেখো, এই যে এটা ছিল কি এক্টোডার্ম, এই নীলটা এক্টোডার্ম, এটা নিউরাল টিউব ফর্মেশন বলছিলাম, লালটা মেসোডার্ম, আর এই হলুদটা হচ্ছে এন্ডোডার্ম। আজকে আমরা এন্ডোডার্মাল জার্ম লেয়ারের ডেরিভেটিভসটা আগে পড়বো। তো এন্ডোডার্ম, এন্ডোডার্মটা প্রথমে কি বুঝতে হবে, এই হলুদ কালারটা কিন্তু এন্ডোডার্ম। এই এন্ডোডার্মের কি কাজ? এন্ডোডার্মটা দেখো বাচ্চার, এটা কিন্তু একটা বেবি ফর্মেশন হবে। এই ব্লুটা থেকে আস্তে 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 বেবির একটা মানে স্ট্রাকচার তৈরি হবে। এটা বেবির এন্ডোডার্মাল জার্ম লেয়ার। একটা বাচ্চা যখন ইন্ট্রাউটেরাইন লাইফে থাকে, তার ভেন্ট্রাল সারফেস, মানে এই যে আমার সামনে মুখটা দেখা যাচ্ছে, এই অ্যান্টেরিয়র সারফেসে থাকে। আর কি করতেছে দেখাই যাচ্ছে, এটা আমাদের কি, আমার মাউস যেখানে ঘুরতেছে এটা কিন্তু আমাদের ইয়ক স্যাক। আর এই উপরেরটা কি? এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি বা অ্যামনিওটিক স্যাক যেটা। আর এটা কি ইয়ক স্যাকের রুফ তৈরি করতেছে। তাহলে আমি বললাম এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা একটা বাচ্চার কি করবে, ভেন্ট্রাল সারফেসটাকে কাভার করে থাকবে, জাস্ট ভেন্ট্রাল সারফেসটাকে কাভার করে থাকবে। আর কিসের রূপ হবে? ইয়ক স্যাকের রূপ তৈরি করবে। এখন ইয়ক স্যাকের রূপ তৈরি করবে। আচ্ছা, তারপরে কি হবে? আস্তে আস্তে যেহেতু এক্টোডার্মাল জার্ম লেয়ার পড়ছি, মেসোডার্মাল জার্ম লেয়ার পড়ছি, এন্ডোডার্মাল জার্ম লেয়ার পড়ছি, সব জায়গা থেকে আমাদের কিছু কিছু অর্গানের প্রাইমোডিয়াম, যেহেতু থার্ড উইক টু আমরা এখন পড়তেছি, থার্ড টু 8 উইকের মধ্যে কি হয়, প্রত্যেকটা অর্গানের প্রাইমোডিয়ামটা তৈরি হওয়া শুরু করে। তো এর মাঝখানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেহেতু আমরা নিউরাল টিউব পেয়ে গেছি, এই যে ব্লু কালারটা আমি যেটাতে ঘোরাচ্ছি, এখানে হচ্ছে নিউরাল টিউব। নিউরাল টিউবে ব্রেন, স্পাইনাল কর্ডটা তৈরি হয়ে গেছে। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, হার্ট ডেভেলপমেন্ট শুরু করতেছে। এর মধ্যে হবে কি, একটা বাচ্চার দুইটা ফোল্ডিং হবে, দুইটা ফোল্ডিং। একটা হচ্ছে কেফালোকর্ডাল ফোল্ডিং বা হেড হেড টেইল রিজন ফোল্ডিং। কেফালো মানে মাথা, কেফালোকর্ডাল, কর্ডাল মানে হচ্ছে কি নিচের দিকটা, কেফালোকর্ডাল ফোল্ডিং হবে। এই কেফালোকর্ডাল ফোল্ডিং এর কারণে বাচ্চাটা কি হবে, কার্ভেচার মেইনটেইন করবে। বাচ্চা কিন্তু মায়ের করে ঠিক এইভাবে শুয়ে থাকে, এইভাবে বাঁকানো ভাবে শুয়ে থাকে। তাহলে এই ফোল্ডিং এর কারণে বাচ্চাটা তার নিজস্ব যে আকৃতি বা গঠন, সেটা হচ্ছে নিতে সাহায্য করবে। তাহলে প্রথমে কি বললাম, এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা বাচ্চার শুধুমাত্র ভেন্ট্রাল সারফেসকে কভার করে থাকবে। ভেন্ট্রাল সারফেস মানে যেটা আমাকে দেখা যাচ্ছে, এই যে আমার সামনেটা কিন্তু দেখা যাচ্ছে। আর একটা জিনিস কি, ছবির দিকে তাকালে দেখবা, এটা কি ইয়ক স্যাকের কি তৈরি করলো? রুফ। ইয়ক স্যাকের রুফ তৈরি করলো। তারপরে আমি কি বললাম, বললাম যেহেতু আমরা এই উইকে অর্গান ডেভেলপমেন্ট শুরু হয়েছে, তাহলে অর্গান ডেভেলপমেন্ট শুরু হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট শুরু হবে। তখন কি হবে, বাচ্চাটার সেফালোকর্ডাল ফোল্ডিং হবে। কোশ্চেন করতে পারো কেন সেফালোকর্ডাল ফোল্ডিং হবে? সেফালোকর্ডাল ফোল্ডিং না হলে বাচ্চাটা তার, আমাদের যে বডির কার্ভেচার বা আমাদের যে একটা আকৃতি আছে, এটা তো তার অর্জন করতে হবে, এই অর্জনটা হবে না। তাহলে যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আস্তে আস্তে ডেভেলপমেন্ট শুরু করবে, যেহেতু আমরা নিউরাল টিউব আগে পেয়ে গেছি, নিউরাল টিউব থেকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসে, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হওয়া শুরু করছে। তখনই কি হবে, এই যে দেখো একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে এই জায়গায়, দেখো আমি মাউস ঘুরাচ্ছি, ব্লুর উপরে হালকা একটা নীল, এটা হচ্ছে এমব্রায়োনিক ডিস্ক। এই ডিস্কটা একটু বাল্জ করবে। বাল্জ করা মানে কি? বাল্জ করবে মানে প্রট্রুশন হবে, বাল্জ করে অ্যামনিওটিক ক্যাভিটির দিকে ঢুকতে থাকবে। অ্যামনিওটিক ক্যাভিটির দিকে ঢুকতে থাকবে। আর কি হবে? ফোল্ডিং হবে, কেফালোকর্ডাল ফোল্ডিং। দুইটা ফোল্ডিং হয়, কেফালোকর্ডাল ফোল্ডিং, আর একটা হবে কি ল্যাটারাল ফোল্ডিং। কেফালোকর্ডাল ফোল্ডিং এবং ল্যাটারাল ফোল্ডিং এর কারণে কেন করতে হবে? এই দুইটা ফোল্ডিং এর কারণে একটা বাচ্চা তার নর্মাল যে পজিশন হওয়ার দরকার সেটা হতো, তাহলে তো সে আগা মাথা শুধু বড়ই হয়ে যেত। ফোল্ডিং না হলে সে তার সঠিক আকৃতি অর্জন করতে পারতো না। এই ফোল্ডিংটা হবে। ফোল্ডিং হওয়ার পরে কি হবে দেখো, ফোল্ডিং হওয়ার পরে
এই যে এই ছবিতে আসে, এই ফোল্ডিং হওয়ার পরে এই যে এটা যে অ্যামনিওটিক ক্যাভিটি ছিল, এই অ্যামনিওটিক ক্যাভিটি আস্তে 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 ছোট হয়ে যাবে। আর এন্ডোডার্মাল জার্ম লেয়ার, এই যে এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা হলুদটা, এটা কিন্তু দেখো আগে একটু বড় ছিল, তারপরে আস্তে আস্তে এটা একটু চ্যাপ্টা মতো হয়ে আসতেছে, চ্যাপ্টা হয়ে এসে এর মেসোডার্মের মধ্যে ঢুকে গেছে, মেসোডার্মের মধ্যে ঢুকে গেছে। তাহলে কি হবে, এই দুইটা ফোল্ডিং এর কারণে এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা ইনকর্পোরেটেড হবে, মানে নিজেরা মিলেমিশে একটা ছোট গাট টিউব তৈরি করবে। আমি এতক্ষণ যেটা বলছি সেটা একটু কঠিন লাগতে পারে, তার জন্য আমি আরেকবার একটু বলি। আমরা আজকে এন্ডোডার্ম করবো, তো প্রথমে আমাদের জানতে হবে এন্ডোডার্মটা বাচ্চার শুধু ভেন্ট্রাল সারফেসে থাকে, আর কি হবে, ইয়ক স্যাকের রুফ তৈরি করে। তারপরে কি বললাম, রুফ তৈরি করলো, এর মধ্যে আমরা এক্টোডার্ম পাইছি, মেসোডার্ম পাইছি, এখান থেকে অর্গানটা ডেভেলপমেন্ট শুরু হয়েছে। অর্গানটা যদি ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, অর্গান ডেভেলপমেন্ট শুরু হয়েছে, তাতে কি হবে, বাচ্চাটার এমব্রায়োর দুইটা ফোল্ডিং হবে, একটা হচ্ছে কেফালোকর্ডাল ফোল্ডিং আর একটা কি বললাম ল্যাটারাল ফোল্ডিং। এই দুইটা ফোল্ডিং হওয়ার কারণে অ্যামনিওটিক যে ক্যাভিটি, এই ক্যাভিটিটা আস্তে আস্তে স্পেসটা ছোট হয়ে যাবে, আর এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা ইনকর্পোরেটেড হবে, মানে নিজেদের মধ্যে মিলে মিশে এরা গাট টিউব তৈরি করবে, নিজেদের মধ্যে মিলে মিশে গাট টিউব তৈরি করবে। তোমরা যেহেতু আমার এই কথাটা না বুঝতে পারো, তাহলে কমেন্টে বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমরা বললাম এন্ডোডার্মাল জার্ম লেয়ারের ডেরিভেটিভস পড়ার আগে আমাদের কয়েকটা কথা জানতে হবে, সেটা কি, এক নাম্বার কথা, এন্ডোডার্মাল জার্ম লেয়ার বাচ্চার ভেন্ট্রাল সারফেসে কভার করে থাকে। তারপরে বললাম কি, এন্ডোডার্মাল জার্ম লেয়ার, এই যে আমার মাউসটা ঘুরতেছে, এটা কোন স্যাক, এটা হচ্ছে ইয়ক স্যাক, ইয়ক স্যাকের কি তৈরি করবে, রুফ তৈরি করবে। তারপরে বলছি এর মাঝখানে বডির সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হবে, এবং একটা এমব্রায়োর দুইটা ফোল্ডিং হবে, দুইটা ফোল্ডিং, একটা কেফালোকর্ডাল ফোল্ডিং আর একটা কি বলছি ল্যাটারাল ফোল্ডিং। এই দুইটা ফোল্ডিং এর হওয়ার উদ্দেশ্যটা কি, আমাদের বাচ্চাটার যে ভিতরের অর্গান গুলাকে ডেভেলপ করতে হবে। এই দুইটা ফোল্ডিং এর কারণে এই বাচ্চাটা তার নিজের অবস্থানকে অর্জন করবে, সাথে এন্ডোডার্মাল জার্ম লেয়ার, দেখো এন্ডোডার্মাল জার্ম লেয়ার কত বড় জায়গা জুড়ে ছিল, এই ছবিতে দেখো, এই ছবিতে দেখো, আস্তে আস্তে কিন্তু এন্ডোডার্মাল জার্ম লেয়ার সংকুচিত হয়ে আসতেছে। এই ছবিতে দেখো আরো সংকুচিত হয়ে একটা গোল ছোট রাউন্ড জিনিস তৈরি করছে, এটা কি তৈরি করছে, গাট টিউব। তাহলে আমার বলা মোটামুটি শেষ। এন্ডোডার্মাল জার্ম লেয়ার থেকে কয়টা কথা বলছি, এটা বাচ্চার ভেন্ট্রাল সারফেস কে কভার করে থাকে। দুই নাম্বার কথা বলছি কি, এই যে এটার কি, এটা ইয়ক স্যাক, ইয়ক স্যাকের কি তৈরি করছিল, রুফ, ইয়ক স্যাকের কি তৈরি করছে, রুফ তৈরি করছে। তিন নাম্বারে কি বলছি, যখন বাচ্চাটার, একটা বাচ্চা মায়ের পেটে থাকার সময় মাস্ট 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 হইতেই হবে দুইটা ফোল্ডিং, একটা ক্যাফালোকর্ডাল ফোল্ডিং আর একটা কি ল্যাটারাল ফোল্ডিং। এই দুইটা ফোল্ডিং হওয়ার উদ্দেশ্যটা কি, এই দুটা ফোল্ডিং হলে আস্তে আস্তে অ্যামনিওটিক যে ক্যাভিটি সেটা আস্তে আস্তে চিকন হয়ে আসবে, আর এন্ডোডার্মাল জার্ম লেয়ার এরকম সংকুচিত হয়ে একটা ছোট জিনিস তৈরি করবে, সেটার নাম হচ্ছে কি গাট টিউব। এই হচ্ছে কথা, এই যে এটা হচ্ছে একটা গাট টিউব তৈরি করলো, এটাই উদ্দেশ্য ছিল। আচ্ছা, আরেকটা কথা, যেহেতু আমি মাত্রই বলছি এন্ডোডার্মাল জার্ম লেয়ার বাচ্চার ভেন্ট্রাল সারফেসে থাকে, তাহলে ল্যাটারাল ফোল্ডিং যদি কোনো বাচ্চার ঠিকঠাক মতো না হয়, তাহলে এই যে ভেন্ট্রাল, যেটা আমাদের এই যে থোরাক্সের মাসেল বা অ্যাবডোমেনের যে মাসেল গুলো আছে, এই যে এই ওয়ালটা একদম ক্লোজ হইতে পারবে না। ল্যাটারাল ফোল্ডিং যদি একটা বাচ্চার সঠিক মতো না হয়, তাহলে ভেন্ট্রাল বডি ওয়াল ক্লোজ হবে না, তখন ভেন্ট্রাল বডি ওয়াল ডিফেক্ট নামে একটা জিনিস হবে। তখন অনেকগুলো ক্লিনিক্যাল জিনিস আমরা পাবো, ওমফ্যালোসিল পাবো, গ্যাস্ট্রোকাইসিস পাবো, অ্যানেনকেফালি পাবো। এগুলো হচ্ছে বডি ওয়ালটা ক্লোজ না হলে, এগুলো আমরা পরে আসবো। এখন আমরা প্রথমে কি বললাম, এন্ডোডার্মাল জার্ম লেয়ার সম্পর্কে কয়েকটা কথা জানলাম, আমরা কিন্তু ডেরিভেটিভস এখনো পড়ি নাই। ফার্স্ট কথা জানলাম কি, এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা বাচ্চার কি করবে, সামনের সারফেস ভেন্ট্রাল সারফেসে থাকে। দুই নাম্বার কথা বললাম কি, এন্ডোডার্ম কিন্তু ইয়ক স্যাকে আছে, অ্যামনিওটিক ক্যাভিটিতে কিন্তু তোমরা কখনোই হলুদ কালারের জিনিস দেখোনি, এন্ডোডার্ম মানে হলুদ কালার। এটা কি করছে, ইয়ক স্যাকের রুফ তৈরি করছে। তারপরে বলছি কি, একটা বাচ্চা মায়ের পেটে থাকার সময় তার দুইটা ফোল্ডিং হয়, একটা ক্যাফালোকর্ডাল ফোল্ডিং আর একটা কি ল্যাটারাল ফোল্ডিং। তো এই দুটা ফোল্ডিং হওয়ার ফলে কি হবে, এন্ডোডার্মাল জার্ম লেয়ার নিজেদের মধ্যে ইনকর্পোরেটেড হবে, নিজেদের মধ্যে ইনকর্পোরেটেড হয়ে একটা ছোট গোল জিনিস তৈরি করবে, সেটার নাম হচ্ছে কি এই গাট টিউব। এই গাট টিউব, এর থেকে কি বোঝা গেল, এর থেকে বোঝা গেল এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা মেইনলি একটা বাচ্চার কি তৈরি করবে, গাট সিস্টেমটা তৈরি করবে। এর জন্য সে প্রথমে প্রাইমোডিয়াম গাট টিউব তৈরি করলো। তাহলে আমি যে এতক্ষণ কথাগুলো বললাম,
এই কথা থেকে জাস্ট যে কয়টা কথা বলছি এই দুটা কথাই ভাইবাতে জিজ্ঞেস করে। রিটেনে এত ডিটেলসে আসে না, রিটেনে আন্ডার গ্রাজুয়েটে একটা কথাই আসে, রাইট ডাউন দ্য ডেরিভেটিভস অফ এন্ডোডার্ম, সেটা আমি একটু পরে পড়াবো। ভাইবাতে কি জিজ্ঞেস করতে পারে, এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা কোথায় থাকে বলবা, বাচ্চার ভেন্ট্রাল সারফেসকে কভার করে থাকে। 2 নাম্বার জিজ্ঞেস করতে পারে কি, এন্ডোডার্মাল জার্ম লেয়ার ইয়ক স্যাকের গায়ে লাগানো থাকে না অ্যামনিওটিক ক্যাভিটির গায়ে লাগানো থাকে? উত্তর হবে কি, ইয়ক স্যাকের গায়ে লাগানো থাকে। ইয়ক স্যাকের কি তৈরি করবে, রুফ তৈরি করবে। আমি কিন্তু দুটা কোশ্চেন বলছি, একটা এন্ডোডার্মাল জার্ম লেয়ার বাচ্চার ভেন্ট্রাল সারফেসকে কভার করে থাকে, 2 নাম্বার কথা বলেছি এন্ডোডার্মাল জার্ম লেয়ার কিসের রুফ তৈরি করবে, ইয়ক স্যাকের, অ্যামনিওটিক ক্যাভিটিতে থাকবে না। 3 নাম্বার কথা বলছি একটা বেবি যদি মায়ের পেটে থাকে তখন কয়টা ফোল্ডিং হয়, দুইটা, একটা কেফালোকর্ডাল বা হেড টেল ফোল্ডিং আর একটা কি ল্যাটারাল ফোল্ডিং। এই ফোল্ডিং হওয়ার দরকার কি, এই ফোল্ডিং না হলে একটা বাচ্চা তার যে পজিশন সেটা অর্জন করতে পারবে না। আর এই ফোল্ডিং হওয়ার কারণে এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা লাস্টে গাট টিউব তৈরি করে। এতটুকু জানলেই শেষ। তাহলে আমার এই দুটা স্লাইড থেকে মাত্র 3টা কথা পড়তে হবে। তাহলে এখন আমরা ইয়াতে আসবো, কি এন্ডোডার্মাল জার্ম লেয়ারের ডেরিভেটিভস আসবো। যেহেতু আমি গাট টিউব বলছি, তোমরা অনেকেই ইতিমধ্যে গাট টিউব কয় ধরনের জানো। গাট টিউবটাকে কিন্তু 3টা রিজিয়নে ভাগ করে, একটা হচ্ছে ফোর গাট মানে সামনের অংশ, মিড গাট মানে মাঝের অংশ, হাইন্ড গাট মানে কি পিছনের অংশ। একটা গাট টিউবকে 3টা ভাগে ভাগ করে, ফোর গাট, মিড গাট, হাইন্ড গাট। তোমরা যারা ক্লাস দেখতেছো যদি কোথাও না বুঝো তাহলে কাইন্ডলি জিজ্ঞেস করবা কমেন্টে, আমি দেখে উত্তর বলে দিব। এখন ফোর গাট যেহেতু সামনে, তাহলে কতটুকু হবে দেখো, এই জায়গা থেকে শুরু হবে। এই যে এইরকম যে একটা বাচ্চার আকৃতি গঠন হয়েছে, এটাই কিন্তু দুটা ফোল্ডিং এর কারণে, একটা সেফালোকর্ডাল ফোল্ডিং, একটা ল্যাটারাল ফোল্ডিং। আগে বাচ্চাটা কিরকম ছিল দেখো, আগে বাচ্চাটা কিন্তু দেখো একভাবে শুয়ে ছিল, দেখো একভাবে শুয়ে আছে, কিন্তু ফোল্ডিং এর কারণে কিন্তু বাচ্চাটা কি একটা কার্ভেচার মেইনটেইন করে আছে, একটা কার্ভেচার মেইনটেইন করে আছে। এখন গাট টিউবে 3টা জিনিস পাইলাম। এখন এখান থেকে কি জানতে হবে, জানতে হবে কি ফোর গার্ডের এক্সটেনশন, মিড গার্ডের এক্সটেনশন আর হাইন্ড গার্ডের এক্সটেনশন। এই 3টা এক্সটেনশন কিন্তু আমি আমার স্লাইডে লিখি নাই, যাতে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, তার কারণে। ফোর গার্ডটা শুরু হবে কোথায়, এই জায়গাটা, এটা বাচ্চাটার মাথা, চিন্তা করো, এটা ঘাড়, এটা অ্যাবডোমিনাল রিজন। ফোর গার্ডটা শুরু হবে এই যে আমাদের মুখের ভিতরে, ওরাল ক্যাভিটি যখন এন্টার করব, এই বাহিরে যে আমার ঠোঁটটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফোর গার্ডের পার্ট না, এর ভিতরটুকু মানে ওরাল ক্যাভিটি প্রপার থেকে শুরু হবে। এই যে দেখো ওরাল ক্যাভিটি প্রপার, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে শুরু হয়ে আসলো 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 আসলো, কতটুকু আসবে তোমরা ইতিমধ্যে জিআইটি তে জানো, ইসোফেগাস, স্টমাক, তারপরে কি আছে ডিওডেনাম। ডিওডেনামের কয়টা পার্ট আছে, 4টা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট। এবং সেকেন্ড পার্টের একটা পিকুলিয়ারিটিও তোমরা জানো, একটা জিনিস আছে মেজর ডিওডেনাল প্যাপিলা। তাহলে ফোর গার্ডের এক্সটেনশন কতটুকু হবে, ওরাল ক্যাভিটি থেকে শুরু করে ফ্যারিংস, লাং বার্ড, লিভার বার্ড, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্টমাক, ইসোফেগাস দিয়ে ডিউডেনামের সেকেন্ড পার্টের মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত ফোর গার্ডের এক্সটেনশন। এইটা এমব্রায়োলজি ভাইবাতে মাস্ট জিজ্ঞেস করে, এইটা না পারলে ভাববা ফেল। বাট আমি এর আগে যে কথাগুলো বলছি এটা যদি কেউ না পারো খুব বেশি টিচার মাইন্ড করে না, বাট এখন যেটা বলতেছি ফোর গার্ডের এক্সটেনশন কতটুকু, এটা না পারলে ডেফিনেটলি তার কখনোই পাস হবে না। ফোর গার্ড কি বললাম, ওরাল ক্যাভিটি থেকে শুরু করে মেজর ডিউডেনাল প্যাপিলা অফ সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে আমরা একটা ক্রাইটেরিয়া পাই, সেটা কি মেজর ডিউডেনাল প্যাপিলা, মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত ফোর গার্ড। তারপরে মিড গার্ড মানে মাঝে। তাহলে ডিউডেনামের পরে কি থাকে, জেজুনাম, আইলিয়াম, আইলিয়ামের পরে লার্জ ইন্টেস্টাইন শুরু হয়, তাই না? তাহলে মিড গার্ড শুরু হবে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের বিলো, বিলো দা মেজর ডিউডেনাল প্যাপিলা থেকে শুরু হয়ে আসবে জেজুনাম, আসবে আইলিয়াম, আসবে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, তারপর এইভাবে থাকে কি ট্রান্সভার্স কোলনের কতটুকু আসবে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ো বা ফার্স্ট ইয়ারে অনেকের অ্যাবডোমেন হয়ে গেছে জানো, ট্রান্সভার্স কোলনের একটা জাংশন থাকে, রাইট 2/3 এবং লেফট 1/3 এর একটা জাংশন। রাইট 2/3 লেফট 1/3 এর যে জাংশন, এই জাংশন বরাবর হচ্ছে মিড গার্ড। মিড গার্ড কোথায় শুরু হয়েছে, ডিউডেনামে শুরু হয়েছে, ডিউডেনামের সেকেন্ড পার্টে, সেকেন্ড পার্টের বিলো দা মেজর ডিউডেনাল প্যাপিলায় শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, ট্রান্সভার্স কোলনে একটা জাংশন পাওয়া যায়, রাইট 2/3 এবং লেফট 1/3 এর যে জাংশন, এখানে যে মিড গার্ডটা শেষ হয়েছে। তারপরেই তাহলে হাইন্ড গার্ড শুরু হবে, তাহলে লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন আসবে,
তারপর ট্রান্সভার্স কোলনের পর ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেলে এসে একটা জিনিস তোমরা পাইছো পেকটিনেট লাইন। এই অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইন পর্যন্ত হাইন গার্ডের এক্সটেনশন। আচ্ছা, অনেক কথা বলা হইলো। তাহলে প্রথমে গাট টিউবটা কোথা থেকে আসছে? এন্ডোডার্মাল জার্ম লেয়ার। গাট টিউবটা কই থেকে আসছে? এন্ডোডার্মাল জার্ম লেয়ার থেকে গাট টিউব আসছে। তারপরে কি পড়বা? গাট টিউবটা কয়টা ভাগে ভাগ হয়? 3টা ভাগে, ফোর গার্ড, মিড গার্ড আর হাইন্ড গার্ড। ফোর গার্ড মানে যেহেতু সামনে, তাহলে গার্ড থেকেই বুঝে যাচ্ছে জিআইটি। গার্ড মানে আমরা মাথার কোনো ভিসেরাতে যাব না, হাতে পায়েও যাব না, তাই না? তাহলে ফোর গার্ড ওরাল ক্যাভিটি থেকে শুরু করার পরে ডিওডেনামের সেকেন্ড পার্টের আপ টু মানে মেজর ডিওডেনাল প্যাপিলাকে কভার করবে। মেজর ডিওডেনাল প্যাপিলা কোথার? ফোর গার্ডের অংশ। মিড গার্ডটা কি হবে? বিলো দা মেজর ডিওডেনাল প্যাপিলা অফ সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামে শুরু হবে, শেষ কোথায় হবে? রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। ট্রান্সভার্স কোলনের একটা জাংশন আছে, রাইট 2/3 এন্ড লেফট 1/3। এই রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত মিড গার্ড। এবং হাইন্ড গার্ড কতটুকু হবে? লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইন পর্যন্ত। তাহলে কিন্তু তোমাদের মাথায় মোটামুটি এন্ডোডার্মের ডেরিভেটিভস চলেই আসছে। এখন আমরা নেক্সট নাম্বার কোশ্চেনে যাব কি, যেটা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি ডেরিভেটিভস অফ এন্ডোডার্ম। এখন আমি যে স্লাইডটা নোটটা করেছি, এই নোটটা দেখো, আমি এন্ডোডার্মের ডেরিভেটিভসটা ঠিক এভাবেই লিখছি, ফ্রম দ্য ফোর গার্ড, ফ্রম দ্য মিড গার্ড, ফ্রম দ্য হাইন্ড গার্ড। এখন তোমাদেরকে আমি বলি, আমি কখনোই বলবো না যে আমার এটাই পড়তে হবে। আমি এটা নিয়েছি দত্তের এমব্রায়োলজি বই থেকে, বাট ল্যাংম্যানের এমব্রায়োলজি বইয়ে একটু ছোট করে দেওয়া আছে। তোমরা যেটা থেকেই পড়ো, দত্ত পড়ো বা ল্যাংম্যান পড়ো, কোনো সমস্যা নাই, তোমার কনসেপ্টটা ঠিক রাখলেই হবে। এন্ডোডার্মের ডেরিভেটিভস এর মধ্যে মাথার কোনো কিছু আনবা না, তাইলেই হয়ে গেল। তাহলে ফোর গার্ড থেকে কি আসবে? আমি একটু আগেই বলছি, ফোর গার্ডটা ওরাল ক্যাভিটি থেকে শুরু করে ফ্যারিংস, লাংস, লিভার, প্যানক্রিয়াস আসবে, তাই না? স্টমাক, ইসোফেগাস, ডিউডেনাম পর্যন্ত আসবে। তাহলে দেখো ফোর গার্ড থেকে কি কি আসতেছে? এপিথেলিয়াল লাইনিং অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্টে জাস্ট এপিথেলিয়াল লাইনিংটা আসবে। তার মানে এপিথেলিয়াল লাইনিং অফ রেসপিরেটরি ট্র্যাক্টটা কি বলো? তোমরা অলরেডি পড়ে ফেলেছো, বলতে পারবা কেউ? কন্ডাকটিভ জোন এবং রেসপিরেটরি জোন। কন্ডাকটিভ জোনে সিউডোস্ট্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম, আর রেসপিরেটরি জোনে লাইনিং এপিথেলিয়াম কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই লাইনিং এপিথেলিয়ামটা কিন্তু এন্ডোডার্ম থেকে আসতেছে। তাহলে ফোর গার্ড থেকে আসবে কি? লাইনিং এপিথেলিয়াম অফ রেসপিরেটরি ট্র্যাক্ট। তারপরে কি আসবে? থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই যে থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার এখানে থাকে, যেহেতু আমাদের ফোর গার্ড, গলার এখানে থাকে থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, লিভার এবং প্যানক্রিয়াসের প্যারেনকাইমা আসবে। তোমরা হিস্টোলজি অলরেডি পড়ে ফেলেছো, জানো একটা গ্ল্যান্ডের দুইটা অংশ থাকে, একটা থাকে প্যারেনকাইমা, একটা থাকবে স্ট্রমা। প্যারেনকাইমা কি জিনিস? প্যারেনকাইমা হচ্ছে একটা অর্গানের মেইন ফাংশনিং, যে একটা অর্গানের মেইন যে কাজ করবে। থাইরয়েডের কাজটা কি? থাইরয়েড হরমোন রিলিজ করা, তাই না? এই যে মেইন কাজটা কি করবে? প্যারেনকাইমা করবে। তাহলে প্যারেনকাইমা অফ দ্য থাইরয়েড, প্যারাথাইরয়েড, লিভার, প্যানক্রিয়াস আসবে। আচ্ছা, টনসিল এবং থাইরয়েডের কি, থাইমাসের কি আসবে? স্ট্রমা আসবে। স্ট্রমা মানে কানেকটিভ টিস্যু। তারপরে দেখো এপিথেলিয়াল লাইনিং অফ দ্য টিম্প্যানিক ক্যাভিটি এবং কি? অডিটরি টিউব। এপিথেলিয়াল লাইনিং অফ দ্য টিম্প্যানিক ক্যাভিটি এবং অডিটরি টিউব। তারপরে এপিথেলিয়াল লাইনিং অফ ইসোফেগাস, স্টমাক, ডিউডেনাম আপ টু অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার যেটা কিনা মেজর ডিউডেনাল প্যাপিলাতে একটা একটা অ্যাম্পুলা অফ ভ্যাটার থাকে। সেটা তোমরা হয়তো যারা পড়ছো তারা মনে করতে পারো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে এসে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল প্যাপিলাতে ওপেন করার আগে একটা এরকম ডাইলেটেড হয়, এটাকেই বলে অ্যাম্পুলা অফ ভ্যাটার। এতটুকু যদি মনেও না থাকে, কি বলবা? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত ফোর গার্ড। তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম আসলো। লাইনিং এপিথেলিয়াম আসলো কার কার? স্টমাক, সরি ইসোফেগাস, স্টমাক, ডিউডেনামের মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত। কার কার প্যারেনকাইমা আসলো? থাইরয়েড, প্যারাথাইরয়েড, লিভার, প্যানক্রিয়াস। আর টনসিল এবং থাইমাসের কি আসলো? স্ট্রমা। স্ট্রমা মানে কি? কানেকটিভ টিস্যু। আর টিম্প্যানিক ক্যাভিটি এবং অডিটরি টিউবের এপিথেলিয়াল লাইনিংটা আসলো। আচ্ছা, এরপরে মিড গার্ড। মিড গার্ডটা কোথায় শুরু হবে দেখো, extending from duodenum distal to the ampulla of Vater up to
জাংশন অফ দ্য রাইট 2/3 এবং লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। তোমরা অ্যাম্পুল অফ ভ্যাটার যদি কারো এখন মনে না থাকে তাহলে আমি বলতেছি, অ্যাম্পুল অফ ভ্যাটারটা আলটিমেটলি কোথায় ওপেন করবে? মেজর ডিউডেনাম প্যাপিলাতেই ওপেন করবে। মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে এসে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে ওপেন করার আগে একটু ডায়ালিটেশন হয়, এটাই হচ্ছে অ্যাম্পুল অফ ভ্যাটার। আরেকটা জিনিস কি? মিকেলস ডাইভার্টিকুলাম। মিকেলস ডাইভার্টিকুলাম, তোমরা যারা আইলিওসিকাল জাংশন থেকে একটা এক্সটেনশন বের হয়, আইলিওসিকাল জাংশন থেকে একটা এক্সটেনশন বের হয়, এটা পরে ডিসঅ্যাপিয়ার করে যায়। যদি এই এক্সটেনশন না থাকে, যদি পারসিস্ট করে কোনো বডিতে, তাকে বলে মিকেলস ডাইভার্টিকুলাম। এর জন্যই কিন্তু আমি মিকেলস ডাইভার্টিকুলাম লিখেছি। তাহলে মিডগার্ডটার যতটুকু তোমার এক্সটেনশন, যতটুকু এক্সটেনশন মানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের বিলো দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা বা অ্যাম্পুলা ভ্যাটারের নিচ থেকে রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, যতটুকু আসে এক্সটেনশন, ঠিক ততটুকু লাইনিং এপিথেলিয়ামই মিডগার্ড থেকে ডেভেলপ করে। তাহলে বিষয়টা কি ক্লিয়ার? যদি তোমরা ক্লিয়ার না হও বলো, আমি আরেকবার বুঝাই দিব। আর দেখো হাইন্ডগার্ড থেকে কি আসবে? এই যে লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে মিউকোকিউটেনিয়াস জাংশন, যেটার আরেকটা নাম কি? পেকটিনেট লাইন। মিউকোকিউটেনিয়াস জাংশন বা পেকটিনেট লাইন অফ দ্য অ্যানাল ক্যানালটা কোথা থেকে আসবে? হাইন্ডগার্ড থেকে আসবে। তারপরে কি আসবে? ইউরিনারি ব্লাডার ইউরেথ্রার মিউকাস মেমব্রেন আসবে। আর প্রোস্টেট এবং গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডের প্যারেনকাইমা আসবে। লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ভ্যাজাইন আসবে। আর একটা কি? প্রিমিটিভ সেক্স সেল। প্রিমিটিভ সেক্স সেল যেটা আমরা স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিস যে প্রাইমোরিয়াল জার্ম সেল পাইছিলাম, তোমরা যারা প্রথম ক্লাস করেছো, প্রাইমোরিয়াল জার্ম সেলটা আলটিমেটলি ডর্সাল ওয়াল অফ দ্য ইয়োক স্যাক থেকে আসে, এটাও আসে হাইন্ডগার্ড থেকে। এখন কি বললাম? ডেরিভেটিভস অফ এন্ডোডার্ম তোমরা চাইলে দুই ভাবে লিখতে পারো। আমি যেভাবে লেকচারে লিখেছি, এটা ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড ভাবেও লিখতে পারো। এটা আমি দত্তের এমব্রায়োলজি থেকে লিখেছি। আর যদি কেউ ল্যাংম্যান থেকে লিখো তাতেও কোনো সমস্যা নাই। ল্যাংম্যানে অ্যাজ এ হোল দেওয়া আছে, ল্যাংম্যানে অ্যাজ এ হোল 5-6টা করে পয়েন্ট দেওয়া আছে। আমার কাছে এটা সহজ মনে হয়েছে যে তোমাদের বোঝানোর জন্য। আর আমি ভাইবার জন্য কয়টা কথা বললাম? ভাইবার জন্য বলেছি প্রথমে এন্ডোডার্মাল জার্ম লেয়ার বাচ্চার কোন সারফেসে থাকে? ভেন্ট্রাল সারফেসে। কোন ইয়োক স্যাককে কভার, মানে কোন ক্যাভিটিকে কভার করে থাকে? কোন ক্যাভিটি? একটা বাচ্চার কিন্তু দুটা ক্যাভিটি থাকে, তোমরা উইকস অফ টুতে পড়েছো, দুইটা ক্যাভিটি। ইয়োক স্যাক ক্যাভিটি রুফ তৈরি করে। তারপরে কি বলেছি? একটা বেবির কয়টা ফোল্ডিং হয়? কেফালোকর্ডাল ফোল্ডিং। আরেকটা কি বলেছি? ল্যাটারাল ফোল্ডিং। তারপরে এর কারণে এন্ডোডার্মাল জার্ম লেয়ার কিসে কনভার্ট হয়? গাট টিউব। তারপরে কি বলেছি? গাট টিউব কয় ধরনের? 3টা। গাট টিউবের কয় ধরনের না, সরি, কয়টা ডিভিশন? ফোরগার্ড, মিডগার্ড এবং হাইন্ডগার্ড। ফোরগার্ডের এক্সটেনশন কি বলছি? ওরাল ক্যাভিটি থেকে ডিউডেনামের সেকেন্ড পার্টে আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা। তাহলে এই পুরাটুকু লাইনিং এপিথেলিয়াম আসবে। তারপরে কি আসবে? লাইনিং এপিথেলিয়াম অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, প্যারেনকাইমা অফ দ্য থাইরয়েড, প্যারাথাইরয়েড, লিভার, প্যানক্রিয়াস। তারপরে এপিথেলিয়াল লাইনিং অফ দ্য টিম্প্যানিক ক্যাভিটি এবং অডিটরি টিউব। এরপর মিডগার্ডটা কতটুকু এক্সটেনশন? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের বিলো মেজর ডিউডেনাল প্যাপিলা থেকে রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত মিডগার্ড আসে। তাহলে এর এপিথেলিয়াল লাইনিং আসবে, সাথে কি আসবে বললাম? মিকেলস ডাইভার্টিকুলাম। আর হাইন্ডগার্ড থেকে কি আসবে? যেহেতু লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে অ্যানাল ক্যানালের পেকটিনেট লাইন পর্যন্ত এর এক্সটেনশন, তাহলে পুরাটুকুর এপিথেলিয়াল লাইনিং আসবে। আর আসবে কি? আমাদের ভ্যাজাইনাল লাইনিং এপিথেলিয়াম, প্রিমিটিভ সেক্স সেল, ইউরিনারি ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম, এই যে এটা মিডগার্ড। তারপরে কি? প্রোস্টেট এবং গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডের প্যারেনকাইমা আসবে। তোমরা একটা কথা মনে রাখবা, এইবার যাদের প্রফ হবে বা প্রত্যেক বছরের প্রফে হয় এক্টোডার্ম, মেসোডার্ম অথবা এন্ডোডার্ম, এই 3টা জার্ম লেয়ারের ডেরিভেটিভস থেকে একটা রিটেনে মাস্ট পাবা। এই চ্যাপ্টার থেকে যদি কেউ কিছু না পড়ো, 3টা জার্ম লেয়ারের ডেরিভেটিভস মুখস্থ করলে রিটেনে মাস্ট পাবা। এবং যে যে মেডিকেলেই পড়ো, সে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যে মেডিকেলেই পড়ো, প্রত্যেকটা মেডিকেলের ভাইবার যে কার্ড থাকে, সেই কার্ডে জার্ম লেয়ারের ডেরিভেটিভস মাস্ট থাকেই। এটা খুবই কমন কোশ্চেন ফর আন্ডার গ্রাজুয়েট লেভেলে। তাহলে আমি যে গত ক্লাসে 2টা জার্ম লেয়ার পড়াইছিলাম, এক্টোডার্ম, মেসোডার্ম, এবং আজকে পড়ালাম এন্ডোডার্ম, এই 3টা জার্ম লেয়ারের ডেরিভেটিভস থেকে একটা রিটেনে পাবা। এবং ভাইবাতে এই 3টা জার্ম লেয়ার পড়ে আসলে মানে ইনভেরিয়েবলি 100 জনের মধ্যে 90 জনই কোনো না কোনো জার্ম লেয়ারের ডেরিভেটিভস পাবা, এটা মাস্ট। আচ্ছা, তাহলে আমাদের এন্ডোডার্ম ছিল। এখন একটা জিনিস পড়াবো, দেখো
আমার এই ছবিতে নীল কালার দেওয়া আছে একটা জিনিস দেখো, বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, আর একটা দেওয়া আছে কি ক্লকাল মেমব্রেন। আমার যারা আগের ক্লাস ফলো করেছো তারা দেখেছো বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন বা ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, এটা একটা শর্ট নোট আকারে আমি দিয়েছিলাম। তাহলে এই বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা কি এবং কোলাকাল মেমব্রেনের একটা বৈশিষ্ট্য আমি গত ক্লাসে পড়াইছি, কেউ উত্তর দিতে পারবা? কি পড়াইছিলাম? এই দুটা মেমব্রেনে তিনটা জার্ম লেয়ার থাকে না। বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন এবং ক্লোয়াকাল মেমব্রেনে শুধুমাত্র দুইটা জার্ম লেয়ার থাকে। যেহেতু দেখো বাহিরের দিকে এক্টোডার্ম, আর হলুদ কালারটা কি এন্ডোডার্ম। এখানে কি কোনো লাল কালার দেখতে পাইছো? না, কোনো লাল কালার দেখা যায় নাই, তার মানে এখানে কোনো মেসোডার্ম থাকে না। তাহলে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনে কয়টা জার্ম লেয়ার থাকে? দুইটা, এক্টোডার্ম এন্ডোডার্ম। ক্লোয়াকাল মেমব্রেনে কয়টা জার্ম লেয়ার থাকে? দুইটা, এক্টোডার্ম এন্ডোডার্ম। এখানে কোনো ইন্টারভেইনিং মেসোডার্ম থাকে না। এই বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা রাপচার হয়ে কি করবে? ওরাল ক্যাভিটির ওপেনিং। আর ক্লোয়াকাল মেমব্রেনটা রাপচার হয়ে কি তৈরি করবে? অ্যানাল ওপেনিং। আর বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন কয় সপ্তাহে রাপচার হয়? 4th উইকে রাপচার হয়। আর ক্লোয়াকাল মেমব্রেন কয় সপ্তাহে রাপচার হয়? 7th উইকে। তাহলে এটা শর্ট নোট আসতে পারে। তাহলে আমরা এখন একটু এটাতে যাই। এই দেখো, এই যে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, সেফালিক এন্ড মানে মাথার দিকে এই ফোরগার্ডটা টেম্পোরারি কি দিয়ে বাউন্ডেড থাকে? এক্টোডার্মাল এন্ড এন্ডোডার্মাল মেমব্রেন, মানে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই মেমব্রেন দিয়ে ফোরগার্ডটা, এই যে এটা তো ফোরগার্ড তাই না? এই যে মাউসটা, এই যে এই হলুদটা তো পুরো আমাদের কি, হলুদটা কিন্তু আমাদের পুরা গাট টিউব, যেটা কিনা এন্ডোডার্মাল জার্ম লেয়ার। এই গাট টিউবের তিনটা পার্ট ছিল। তো ফোরগার্ডের শুরুতে যে মেমব্রেনটা সেটা হচ্ছে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, যার এক পাশে এক্টোডার্ম এবং আরেক পাশে এন্ডোডার্ম থাকে। এই কথাটা এখানে লেখা আছে, এক্টোডার্ম এবং এন্ডোডার্মাল। এই মেমব্রেনটা কাকে কাকে সেপারেট করছে? প্রিমিটিভ ওরাল ক্যাভিটিকে। এই যে আমার ওরাল ক্যাভিটিকে সেপারেট করছে কার কাছ থেকে? ফ্যারিংস এর কাছ থেকে। তারপরে কি বললাম? এই মেমব্রেনটা কয় সপ্তাহে রাপচার হবে? একটু আগেই বলেছি, 4th উইকে রাপচার হয়ে আমাদের ওরাল ক্যাভিটি তৈরি করবে। তাহলে যদি ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থেকে শর্ট নোট আসে তাহলে কি লিখবা? যে কেফালিক এন্ড অফ দা ফোরগার্ডে একটা মেমব্রেন থাকে, তার নাম কি? ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। সেই মেমব্রেনে কয়টা জার্ম লেয়ার থাকে? দুইটা, একটা এক্টোডার্ম আর একটা কি এন্ডোডার্ম। এখানে কোনো মেসোডার্ম থাকে না। তারপরে কি লিখবা? এই মেমব্রেনটা 4 সপ্তাহে রাপচার হয়ে ওরাল ক্যাভিটি তৈরি করে। শেষ, শর্ট নোট। যদি কেউ ছবি দিতে পারো মানে খুবই ভালো, আর ছবি না দিতে পারলেও হায়েস্ট 2 নাম্বারের থাকবে, এতটুকু লিখলেই হবে। এরপর আসো একইভাবে ক্লোয়াকাল মেমব্রেন। ক্লোয়াকাল মেমব্রেন কি দেখো, হাইন গার্ডটা কিভাবে শেষ হচ্ছে? এখানেও একটা মেমব্রেন থাকবে। হাইন গার্ডটাও এক্টোডার্মাল এবং এন্ডোডার্মাল একটা দুই পাশে দুটা জার্ম লেয়ার থাকবে। ধরো আমার এই হাতটা এক্টোডার্ম, এই হাতটা এন্ডোডার্ম, আমার এই মুখটা এটা হচ্ছে ক্লোয়াকাল মেমব্রেন। তাহলে এক পাশে এক্টোডার্ম থাকলে আর এক পাশে এন্ডোডার্ম থাকলো, কোনো মেসোডার্ম থাকলো না। এই মেমব্রেনটা কাকে কাকে সেপারেট করবে? একদম অ্যানাল যে ওপেনিং, ওর পাশে যে স্কিনটা থাকে ওকে বলে প্রক্টোডিয়াম। যে স্কিনটা থাকে ওকে বলে প্রক্টোডিয়ামের সাথে অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইন, যেটা আলটিমেটলি এই পর্যন্ত সেপারেট থাকে। এবং এটা কবে রাপচার হয়? 7th উইকে রাপচার হয়, হয়ে কি করবে? অ্যানাস তৈরি করবে। এখন ভাইবাতে কি জিজ্ঞেস করতে পারে? ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, এই যে যখনই বলবো ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, তখন জিজ্ঞেস করতে পারে কি এই মেমব্রেনে কয়টা জার্ম লেয়ার থাকে? সহজ কথা, দুইটা, একটা এক্টোডার্ম একটা হচ্ছে এন্ডোডার্ম। তারপরে কি হবে? এই ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন পরে কি হবে? বলবা রাপচার হয়ে ওরাল ক্যাভিটি তৈরি করবে। আর ক্লোয়াকাল মেমব্রেন রাপচার হয়ে কি তৈরি করবে? অ্যানাল ওপেনিং তৈরি করবে। ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন কবে রাপচার হবে? 4th উইকে। আর আমাদের কি ক্লোয়াকাল মেমব্রেন কবে রাপচার হবে? আমাদের 7th উইকে। তাহলে এই গেল শর্ট নোট। তাহলে আজকে আমরা একটা রিটেনের কোশ্চেন পড়াইলাম, ডেরিভেটিভস অফ এন্ডোডার্মাল জার্ম লেয়ার। তারপরে দুটা শর্ট নোট পড়াইছি, একটা ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, একটা ক্লোয়াকাল মেমব্রেন। এরপর আসো বার্থ ডিফেক্ট। আমরা কিন্তু এখন কোন উইকে আছি? 3rd to 8th উইক বা পিরিয়ড অফ অর্গানোজেনেসিস। 3rd to 8th উইকে কি বলে? পিরিয়ড অফ অর্গানোজেনেসিস বা এমব্রায়োনিক পিরিয়ড। এই ক্লাসের গত ক্লাসের ফার্স্টে আমি এই কথাটা বলেছি। এই কথাটা যদি কেউ না জানো তাহলে কিন্তু তার পরীক্ষায় ফেল হবে। কি এমব্রায়োনিক পিরিয়ডের এক্সটেনশন কি, বা অর্গানোজেনেসিস কবে হবে কি বলবা? 3rd to 8th উইক। এই পিরিয়ডে যেহেতু অর্গানোজেনেসিস মানে কি, জেনেসিস মানে কি ফরমেশন, তাহলে কি পুরো অর্গান তৈরি হয়ে যাবে? একটা লিভার পেয়ে যাবো, একটা জিআইটি পেয়ে যাবো? না,
অর্গানের প্রাইমোডিয়াম পেয়ে যাব, মানে যে শুরু হবে যেখান থেকে সেই প্রাইমোডিয়াম, যেরকম একটা ফুল যখন ফুটে যায় তার আগে যে কুড়িটা তৈরি হয় সেই রকম এই অর্গানের শুরু হওয়া যে প্রাইমোডিয়াম এটা তৈরি হওয়া শুরু হবে। এর জন্য এই পিরিয়ডটা খুবই ক্রিটিক্যাল পিরিয়ড, এবং এই সময়ের মধ্যেই একটা বাচ্চার যত অ্যাবনর্মালিটি আছে এই বার্থ ডিফেক্টটা তখনই শুরু হয়। তাহলে এইটা একটা ক্লিনিক্যাল অ্যানাটমি। আমরা যেহেতু প্রথম ক্লাসে পড়েছিলাম পিরিয়ড অফ অর্গানোজেনেসিস 3rd to 8th উইক, বা এটাকে এমব্রায়োনিক পিরিয়ড বলে। যদি তোমাকে টিচার জিজ্ঞেস করে এমব্রায়োনিক পিরিয়ডটা জানার দরকারটা কি, তখন বলতে হবে এই পিরিয়ডটা ক্রিটিক্যাল ফর নর্মাল ডেভেলপমেন্ট, কারণ এই পিরিয়ডেই যেহেতু একটা অর্গানের প্রাইমোডিয়াম তৈরি হচ্ছে, এই সময় যদি কোনো ঝামেলা হয় তাহলে সেসব বাচ্চারই বার্থ ডিফেক্ট হয়। সাপোজ তুমি একটা বিল্ডিং করতে গেলে যদি তার ভিত্তি শক্ত না হয় তাহলে বিল্ডিংটা ধসে যাবে। একই ঘটনা এখানে, যেহেতু 3rd to 8th উইকে একটা অর্গানের প্রাইমোডিয়াম তৈরি হচ্ছে, তো এই পিরিয়ডটা যদি একটা মার ক্ষেত্রে ভালো মতো না হয়, তাহলে কোনো মানে অ্যাবনর্মাল কিছু তৈরি হয়, তাহলে সেই বাচ্চাটার বার্থ ডিফেক্ট হবে। বার্থ ডিফেক্ট কিন্তু হয় 3rd to 8th উইকের মাঝে, অন্য কোনো উইকে বার্থ ডিফেক্ট হবে না। তাহলে এটা একটা ক্লিনিক্যাল কোশ্চেন যে বার্থ ডিফেক্ট যদি হয় তাহলে কত উইকে হবে, বলবা কি পিরিয়ড অফ অর্গানোজেনেসিস। তারপর টিচার জিজ্ঞেস করবে কি পিরিয়ড অফ অর্গানোজেনেসিস কত সপ্তাহে, বলবা 3rd to 8th উইক। এটা হচ্ছে একটা ভাইবাতে একটা ট্রিক বলা যায় যে তুমি তোমার টিচারকে কতটুকু কোশ্চেন ইনভাইট করতেছো। তাহলে তুমি দেখো, তুমি কিন্তু চাইলে প্রথমে বলতে পারতা যে বার্থ ডিফেক্ট হয় 3rd to 8th উইক, এটা বললা না, কি বলবা পিরিয়ড অফ অর্গানোজেনেসিস বা এমব্রায়োনিক পিরিয়ডে বার্থ ডিফেক্ট হয়। তখন কিন্তু তোমাকে টিচার আরেকটা কোশ্চেন করতে বাধ্য হবে যে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস বলতে তুমি কোন সময়টাকে বোঝাচ্ছ, তখন কি বলবা 3rd to 8th উইক। তাহলে আমাদের আজকে এমব্রায়োনিক পিরিয়ড শেষ, এখন আমরা আসবো কি ফিটাল পিরিয়ডে। ফিটাল পিরিয়ড আমাদের 3rd to 8th উইক পড়া শেষ। ফিটাল পিরিয়ডটাকে এক্সটেনশন কি, তাহলে 8 উইক তো শেষ, তাহলে 9 উইক থেকে শুরু করে বাচ্চার জন্ম পর্যন্তকে বলে ফিটাল পিরিয়ড। ফিটাল পিরিয়ড কি বলে, 9 উইক থেকে বাচ্চার জন্ম পর্যন্ত। এই উইকসে কি কি ঘটনা ঘটবে, এমব্রায়োনিক পিরিয়ডে একটা অর্গানের প্রাইমোডিয়াম তৈরি হয়ে গেছিল, তাহলে এই উইকে কি হবে, অর্গানটা বড় হবে, অর্গানটা ম্যাচুরেশন হবে, তার মানে সমস্ত আকৃতি সে এই সময়ে পাবে। তাহলে ফিটাল পিরিয়ডটার এক্সটেনশন কতটুকু, 9 উইক থেকে 12। এই উইকে কি হবে, একটা অর্গানের গ্রোথ, ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন, তিনটা গ্রোথ, ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশন হবে। এই সময় কি কোনো অর্গানের প্রাইমোডিয়াম তৈরি হবে, কেউ উত্তর দিতে পারবা? ফিটাল পিরিয়ডে কি কোনো অর্গানের প্রাইমোডিয়াম তৈরি হবে? কেউ কোনো উত্তর দিচ্ছ না, নাকি আমার আসে নাই কমেন্টে? যাই হোক, এই সময়ে কোনো অর্গানের প্রাইমোডিয়াম তৈরি হবে না। ফিটাল পিরিয়ড মানেই হচ্ছে এই সময়টা একটা অর্গানের গ্রোথ, ডেভেলপমেন্ট আর কি ম্যাচুরেশন, গ্রোথ, ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশন হবে। অর্গানের প্রাইমোডিয়াম কবে তৈরি হয়, 3rd to 8th উইকে হয়। 3rd to 8th উইক, যেটাকে পিরিয়ড অফ অর্গানোজেনেসিস বা এমব্রায়োনিক পিরিয়ড বলে। তাহলে গেল ফিটাল পিরিয়ড। এখন একটা বাচ্চার লেন্থ আমরা কিভাবে মেজার করি, দেখো আমার যে মাথার, এই যে মাথার যে সর্বোচ্চ উঁচু অংশ, এটাকে বলে, এই যে মাথার এটাকে বলে পুরা ক্রাউন, তাই না? এই ক্রাউনের যে সর্বোচ্চ অংশ, যে এই জায়গাটা, এটাকে বলে ভার্টেক্স। এ দেখো, এটাকে বলে ভার্টেক্স। এই ভার্টেক্স থেকে, এই ছবিটা দেখে, এই ভার্টেক্স থেকে এই যে বাটকের যে মোস্ট বালজিং পয়েন্ট, এটাকে বলে হচ্ছে রাম্প, RUMP। এই মাথার যে সর্বোচ্চ প্রমিনেন্ট জায়গা, এটাকে ভার্টেক্স বলে, মানে ক্রাউন, মেইনলি ক্রাউনের ভার্টেক্স। এখান থেকে এটা হচ্ছে বাটক, একটা বাচ্চার বাটকের যে মোস্ট বালজিং পয়েন্ট সেটাকে বলে ক্রাউন রাম, এটাকে বলে রাম। তাহলে একটা বাচ্চার লেন্থ দুই ভাবে মেজার করা যায়, একটা হচ্ছে ক্রাউন রাম্প লেন্থ, একটা হচ্ছে কি ক্রাউন হিল লেন্থ। ক্রাউন মানে কি মাথা, মাথার কোথায় শুরু হবে, মাথা তো অনেক বড়, মাথার সবচেয়ে উঁচু যে অংশ এই যেটা, এটাকে বলে ভার্টেক্স। ভার্টেক্স এ শুরু করে যখনই তুমি বাটকের মোস্ট বালজিং পয়েন্টে মেজারমেন্ট করবা, সেটা হবে কি ক্রাউন রাম লেন্থ। আর যদি ক্রাউন হিল বলো, হিল মানে বুঝাই যাচ্ছে এই যে পায়ের গোড়ালি, যেটা পায়ের যে গোড়ালি, সে পায়ের গোড়ালি থেকে মাথার যে সর্বোচ্চ অংশে এতটুকুর যে লেন্থটা তুমি নিবা, সেটাকে কি বলে ক্রাউন হিল লেন্থ। তাহলে আমি দেখো কি বলছি, ফিটার লেন্থ মেজারমেন্ট করা হয় দুই ভাবে, একটা হচ্ছে ক্রাউন হিল লেন্থ, আর একটা কি ক্রাউন রাম্প লেন্থ। তাহলে ক্রাউন রাম্প বলতে কোনটাকে বোঝায়, কি বলবা, বাটকের যে সর্বোচ্চ বালজিং পয়েন্ট সেটাকে বলে রাম্প,
আর হিল তো সবাই জানো পায়ের গোড়ালি। এবং এই লেন্থটাকে কিভাবে মেজারমেন্ট করা হয়, সেন্টিমিটারে মেজার করা হয়। এবং এটা মাপার দরকারটা কি, এটা মেপে একটা বাচ্চার এজ ডিটারমিনেশন করা হয়। তোমরা খুব ভালো করেই জানো যে মানে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তাকে বলে কি অ্যান্টি ন্যাটাল পিরিয়ড। এই পিরিয়ডে কিন্তু ডক্টরের কাছে গেলে ডক্টর 2 মাস 3 মাস পর পর আলট্রাসোনোগ্রাম করে, তাই না? আলট্রাসোনোগ্রাম করে বাচ্চার উইকসটা ডিটারমিনেশন করে যে আজকে 4th উইক বা 8th উইক বা 12 উইক বা 16 উইক। এই উইকটা কিভাবে মেজারমেন্ট করে তারা বুঝতে পারে। তারা আলট্রাসোনোগ্রামের উপরে প্রথমে বাচ্চার একটা ছবি নেয়, তারপরে কি করে তারা একটা ডট ডট দিয়ে তারা একটা লেন্থ মেজার করে। এই লেন্থটা দুইভাবে মেজার করা যায়, একটা ক্রাউন রাম্প লেন্থ আর একটা কি ক্রাউন হিল লেন্থ। এই দুইটা লেন্থ মেজার করে একটা বাচ্চার এজ ডিটারমিনেশন করা হয়। তাহলে ফিটার লেন্থ মেজারমেন্টের উপায় কয়টা? দুইটা, একটা ক্রাউন রাম্প লেন্থ আর একটা কি ক্রাউন হিল লেন্থ। এটাকে কি দিয়ে মেজার করা হয়? সেন্টিমিটারে। এটা করার দরকার কি? একটা মাত্রই দরকার, বাচ্চার এজ ডিটারমিনেশন করা। আচ্ছা, আরেকটা জিনিস কি দেখো, এখানে আমি লিখেছি একটা বাচ্চা কি হয়, সে লম্বায়ও বড় হয় আবার তার ওজনও বাড়ে, তাই না? তাহলে বাচ্চার প্রথমে লম্বায় বাড়তে থাকে, লম্বায় বাড়তে থাকে, 3rd 4th এবং 5th মান্থে বাচ্চাটার লম্বায় বাড়ে। আর গ্রোথ কখন বাড়ে? ওয়েটটা বাড়ে কখন? মানে জাস্ট লাস্টের 2 মাস আগ থেকে বাচ্চার ওয়েট বৃদ্ধি হয়। তার মানে কি, বাচ্চা হওয়ার জাস্ট 2 মাস আগে তার ওয়েটটা বড় হয় আর তার আগ পর্যন্ত বাচ্চাটা লম্বায় বাড়ে। তাহলে দুটো ইম্পর্টেন্ট কথা বললাম, গ্রোথ, একটা বাচ্চা লম্বা বা লেন্থে বাড়বে, লেন্থ বা ব্রেথ। লেন্থ ব্রেথে বড় হবে 3rd 4th 5th মান্থ। আর ওজন বাড়বে কখন? জন্মের 2 মাস আগ থেকে বাচ্চার ওজন বাড়তে শুরু হবে। তাহলে বাচ্চার লেন্থ আর ব্রেথ মানে লেন্থ আর ব্রেথের গ্রোথ হবে 3rd 4th এবং 5th মান্থ। এবং বাচ্চাটার ওজন কখন বাড়বে? বাচ্চা জন্মের 2 মাস আগে বাচ্চার ওজনটাও বাড়তে থাকবে। এরপর একটা প্রেগনেন্সি আমরা কিভাবে ক্যালকুলেট করব? আচ্ছা, এটা অবশ্য গণিতে বেশি ইম্পর্টেন্ট, তারপরেও আমরা যখন তোমরা কয়দিন পরে 3rd ইয়ারে উঠে যাবা তোমাদের এটা জানার দরকার। এখন দুইটা ভাবে করা যায়। ধরো ডক্টরের কাছে গেলেই দেখবা, তোমরা অনেকে প্রেসক্রিপশন দেখছো, দেখবা লেখা আছে LMP। LMP মানে কি? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। আর LNMP মানে কি? লাস্ট নরমাল মেনস্ট্রুয়াল পিরিয়ড। এই লাস্ট মেনস্ট্রুয়েশন তার কবে হয়েছে? ধরো একটা মানুষের আর গত মাসে লাস্ট মেনস্ট্রুয়েশন হয়েছে, লাস্ট ধরো গত মাস মানে এটা তো সেপ্টেম্বর, ধরো অগাস্টের, এটা তো সেপ্টেম্বর, হ্যাঁ অগাস্টের ধরো 20 তারিখ একটা মানুষের লাস্ট মেনস্ট্রুয়েশন হয়ে গেছে। তাহলে সেদিন থেকেই আমার তাকে হিসাব করতে হবে যে আজকে যদি তোমার কাছে একজন পেশেন্ট আসে তাহলে আজকে তার বয়স কত। আজকে হচ্ছে কত, আজকে তো আমার আজকে কত তারিখ, 26 বা 27 তারিখ সামথিং, ভুলে গেছি, মনে আসতেছে না। তো যদি কোনো একটা মানুষের 20 আগস্টের লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়, যদি আজকে তোমার কাছে একটা রুগী আসে, তাহলে তোমার কতদিন হচ্ছে দেখো, 20 থেকে এই মাসের 20 4th উইকের সাথে আরেক সপ্তাহ বেশি, মানে 5 উইক হচ্ছে। তাহলে এইভাবে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড দিয়ে আমাদের প্রেগন্যান্সি ক্যালকুলেশন করা যায়। আরেকটা করা যায় যেটা খুব কঠিন, সেটা হচ্ছে কবে ফার্টিলাইজেশন হয়েছে। কবে ফার্টিলাইজেশন হয়েছে এটা আলটিমেটলি বোঝা যায় না যে কবে ফার্টিলাইজেশন হয়েছে। কারণ কি, আমাদের সার্ভিক্সে যখন স্পার্মাটোজোয়া বা সিমেন্ট ডিপোজিট হয় তখন ওর মাঝখানে যে স্পার্মাটোজোয়া থাকে তারা অ্যারাউন্ড 6 ডেজ পর্যন্ত থেকে যায় ওভুলেশনের আগে, মানে ফার্টিলাইজেশনের জন্য তারা 6 দিন পর্যন্ত সার্ভিক্সে ওয়েট করে। তারপরে যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আর তাহলে তো এই ফার্টিলাইজেশনের অ্যাকচুয়াল ডেটটা আমাদের জানা যায় না। তাহলে ক্যালকুলেশন অফ প্রেগনেন্সি আমরা দুইভাবে মেজার করতে পারি, একটা মানুষের নর্মাল মেনস্ট্রুয়াল পিরিয়ড লাস্ট কবে হয়েছে সেটা দেখে, আর একটা কি কবে ফার্টিলাইজেশন হয়েছে। এর জন্য দেখো, যখন আমরা লাস্ট নর্মাল মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে ক্যালকুলেশন করি সেখানে কি বলা হচ্ছে 280 দিন অথবা 40 উইকস, 280 দিন এবং অথবা 40 উইকস। আর যদি ফার্টিলাইজেশন থেকে শুরু করা হয় তখন 2টা সপ্তাহ কম ধরা হয়, তখন 266 বা 38 উইকস। তাহলে ক্যালকুলেশন অফ প্রেগন্যান্সি তোমাদের বুঝাইতে পারছি। ধরো কোনো রুগী না, তোমাদের নিজেদের কোনো রিলেটিভ এসে বললো যে আমার গত মাসে লাস্ট পিরিয়ড হয়েছে, মাসিক হয়েছে আর হয় না, তাহলে তুমি ওখান থেকে একটা ক্যালকুলেশন করতে পারো। আমরা সাধারণত ওখান থেকেই ক্যালকুলেশন করি, কারণ ফার্টিলাইজেশন থেকে ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট। বাট ফার্টিলাইজেশন থেকে যদি ক্যালকুলেট করা হয়
তাহলে এটা মোস্ট মানে অ্যাকুরেট। এরপরে আসো একটা বাচ্চার কি কি ইন্টারভিউটার লাইফে চেঞ্জ হয়। এখন 3 মাসে কিছু চেঞ্জ আসে, 4 মাসে আসে, 5 মাসে আসে, 6-7 মাসে আসে। তবে আমি তোমাদের বোর্ডের কোশ্চেনে যে 2টা মাস বেশি বেশি আসছে আমি সেই 2টা মাসটাই লিখছি। তাহলে 3rd মান্থ অফ ইন্টারভিউটার লাইফ মানে একটা বাচ্চা যদি 3 মাসের সময় থাকে তখন তার দেখতে কেমন হবে, তখন তার ফেসটা মানুষের ফেসের মতো দেখা যাবে। তারপরে তার বডির যে লিম্ব, দেখো একটু আগেই বলছি একটা বাচ্চার লেন্থ এবং ব্রেথটা 3-4-5 মাসে বাড়বে, তাহলে বডির লিম্ব গুলা তাদের অ্যাপ্রক্সিমেটলি লেন্থ মানে যতটুকু হওয়ার কথা আলটিমেটলি হয়ে যাবে, কিন্তু সে তখন কিন্তু শুকনা থাকবে, বেশি মোটা হবে না, মানে ওজন বাড়বে না। তারপরে কি একটা লং বোনের প্রাইমারি অসিফিকেশন সেন্টার শুরু হবে, দেখা যাবে। প্রাইমারি অসিফিকেশন সেন্টার কোনটা, যেখান থেকে একটা লং বোনের মেইন পার্টটা আসে। প্রাইমারি অসিফিকেশন সেন্টার কি, যেটা থেকে বোনসের মেইন পার্টটা আসে, সেটা তৈরি হবে। তারপরে কি একটা বাচ্চার এক্সটার্নাল জেনিটালিয়া দেখা যাবে, তার মানে কি 3 মাস পর যদি কোনো কারো আল্ট্রাসাউন্ড করা হয় তাহলে সে ছেলে না মেয়ে এটা বোঝা যাবে। তারপরে এই সময় আরেকটা ঘটনা ঘটবে, 3rd মান্থ মানে 6th উইকের দিকে একটা ঘটনা ঘটবে। সেটা কি, আমরা একটু আগে বলছিলাম না গাট টিউব তৈরি হলো, এই গাট টিউবটা এখন যেটা আমাদের আম্লিকাস আছে, সেই গাট টিউবটা কি হয় আম্লিকাস দিয়ে একটা সময়ের জন্য নর্মালি বেরোয় যায়। কেন বেরোয় যায়, লিভার গ্রো করা শুরু করে, কিডনির গ্রো হয়, এসবের ওভার গ্রোথের কারণে এই ইন্টেস্টাইনের যে লুপ গুলা মানে পেঁচানো পেঁচানো অংশগুলো এগুলো নর্মালি বেরোয় যায়, এটা খুবই নর্মাল। আবার পরে করে কি এরা আবার অ্যাবডোমেনের মধ্যে ঢুকে যায়, যখন লিভার তার গ্রোথ হওয়ার পরে তার নর্মাল পজিশনে চলে যায়, কিডনি তার নর্মাল পজিশনে চলে যায়, তখন যে ইন্টেস্টাইনটা বেরোয় গেছিল তারা আবার ভিতরে ঢুকে যায়। তো এটাকে বলে রিট্রাকশন অফ দা হার্নিয়া বা রিট্রাকশন অফ হার্নিয়েশন। রিট্রাক্ট মানে আবার ঢুকে যাওয়া, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ইন্টেস্টাইনে আবার ঢুকে যাওয়াটা এই সময় হবে। তারপরে কি হবে, এট দ্য এন্ড অফ দ্য 3rd মান্থে একটা বাচ্চার মাসকুলার অ্যাক্টিভিটিটা তৈরি হয়ে যাবে। তাহলে 3rd মান্থের শেষের দিকে যদি তুমি কোনো আল্ট্রাসাউন্ড করতে যাও কি দেখতে পাবা, বাচ্চার ফেসটা মানুষের মতো হলো, তার লিম্বের গ্রোথটা মোটামুটি হয়ে গেছে। তারপরে বোনসের প্রাইমারি অসিফিকেশন সেন্টার। প্রাইমারি অসিফিকেশন সেন্টার কিভাবে বুঝবো, ওখানে কি লেখা আছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার? না, প্রাইমারি অসিফিকেশন সেন্টার হচ্ছে সেই সেন্টার যেখান থেকে বোনসের মেইন পার্ট মানে শ্যাফট, একটা বোনসের কিন্তু দুটো থাকে, একটা এন্ড থাকে একটা শ্যাফট থাকে। এই যে ধরো আমার যে এই যে বোনসটা হাতে হাতে এখানে রেডিয়াস আলনা আছে, এখানে একটা এন্ড এখানে একটা এন্ড আর এই পুরোটা শ্যাফট, এই শ্যাফটটাতে হচ্ছে বোনসের মেইন পার্ট, এটা তৈরি হওয়া দেখবা। তারপরে দেখবা কি তুমি জেনিটালিয়া ছেলে না মেয়ে বুঝতে পারবা। তারপরে এই সময় তুমি কোনো যে অ্যাবডোমিনের বাইরে কোনো ইন্টেস্টাইনের যে লুপ এটা দেখতে পারবে না, তার মানে এটা ভিতরে ঢুকে গেছে। আর মাসেলের অ্যাক্টিভিটি মানে বাচ্চা যে নড়াচড়া মানে হাত পা নড়াচ্ছে এটা বোঝা যাবে। আচ্ছা, তাহলে চেঞ্জ অফ দ্য 3rd মান্থ অফ ইন্টারভিউটার লাইফ এটা রিটেনে আসছে। এরপরে 4 থেকে 5 মান্থের দিকে কি হবে, এই সময় বাচ্চার লেন্থটা আরো বাড়তে থাকবে আরো বাড়তে থাকবে, আস্তে আস্তে ওয়েট বাড়াও শুরু হবে। তারপরে কি ক্রাউন রাম্প লেন্থ, ক্রাউন রাম্প লেন্থ মানে কি এই বাচ্চার যে ভার্টেক্স থেকে এই যে দেখো মায়ের হাতের কাছে এই জায়গাটা ধরো অ্যাপ্রক্সিমেটলি বাটকের মেইন জায়গা হবে এই পর্যন্ত যে লেন্থটা সেটা হবে কত 15 সেন্টিমিটার। তারপরে বাচ্চার শরীরে কিছু চিকন চিকন হেয়ার দেখা যাবে, দেখো এই যে আইব্রোতে হেয়ার দেখা যায়, পুরো শরীরে কিছু কিছু হেয়ার দেখা যাবে, এটাকে বলে ল্যাঙ্গু হেয়ার, এই হেয়ারটা দেখা যাবে। তারপরে 5th মান্থের শেষের দিকে মা বুঝতে পারবে যে বাচ্চা নড়াচড়া করে, এটা হবে কি পেটের মধ্যে এরকম একটা ধক 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 শব্দ হবে, এটাতেই বাচ্চা বুঝবে। 3rd মান্থের শেষের দিকে কিন্তু মা বাচ্চার মুভমেন্ট বুঝতে পারবে না, এটা খুব ইম্পর্টেন্ট কথা। একটা মা কখন বাচ্চার মুভমেন্ট জিজ্ঞেস করবে। এখন কথা হচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য একটু ইন্টারেস্টিং মনে হওয়ার কথা, তোমাদের বাসায় বড় ভাই বোন চাচিরা, সরি ভাই না, বোন চাচি খালা অনেকেই প্রেগনেন্ট হয়, তারা তোমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে আমি তো বাচ্চার নড়াচড়া বুঝতেছি না, কয় মাসে বুঝতে পারবো। তোমরা যদি এই ক্লাসটা ঠিক মতো করো তাহলে তাদের উত্তর দিতে পারবা 5 মাসের শেষের দিকে বা 4-5-20 সপ্তাহের পরে 22 সপ্তাহের 20 থেকে 22 সপ্তাহের মাঝখানে মা বা পেটের কাছে এরকম একটা মানে ধরো এরকম ট্যাপিং, এরকম এরকম ট্যাপিং একটা মানে ফিলিংস অনুভব করে, এটাই কিন্তু বাচ্চার মুভমেন্ট। তারপরে আর কি কি হবে, এই সময় বাচ্চার লেন্থ বাড়বে, ওয়েটটা বাড়া শুরু হবে, কিছু ল্যাঙ্গো হেয়ার দেখা যায়, ল্যাঙ্গো হেয়ার দেখা যায়। আর ক্রাউন রাম্প লেন্থটা কত হবে 15 মিলিমিটার। আরেকটা জিনিস তোমরা ল্যাংম্যান বা দত্ত যে বই পড়ো একটা জিনিস পাবা, দেখো বাচ্চা হওয়ার পরে
অনেকেই দেখছো, এই দেখো বাচ্চাটার গায়ে কেমন সাদা সাদা জিনিস দেখা যাচ্ছে। এটা যারা হওয়া বাচ্চা দেখছো, অনেকেই দেখছো। এই সাদা সাদা জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে কি ভার্নিক্স ক্যাজিওসা। এটা জিজ্ঞেস করে, এটার আজকে আমি স্লাইডে লিখি নাই। কি ভার্নিক্স ক্যাজিওসা। একটা বাচ্চা জন্মের পরে একটা হোয়াইটিশ একটা সিক্রেশন আসে। এই সিক্রেশনটা দেখো, এই যে সাদা সাদা, এটা কিন্তু দেখবা বাচ্চা হওয়ার পরে আহ সবাই পরিষ্কার করে দেয়, কটন দিয়ে পরিষ্কার করে দেয়। এটার নাম কি? একটা হোয়াইটিশ একটা আবরণের মতো থাকে, এটার নাম হচ্ছে ভার্নিক্স ক্যাজিওসা। কি ভার্নিক্স ক্যাজিওসা। আচ্ছা, তাহলে আমরা চেঞ্জেস অফ 3rd মান্থ পড়লাম, তারপর চেঞ্জেস অফ 4th to 5th মান্থ পড়লাম। এরপরে আসো ফিটাল মেমব্রেন। ফিটাল মেমব্রেন এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ফিটাল মেমব্রেন কি জিনিস? ফিটাল মানে বাচ্চা, যার চারিপাশে মেমব্রেন থাকে, তাই না? সেটাই হচ্ছে ফিটাল মেমব্রেন। এই ফিটাল মেমব্রেনটা জাইগোট থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? জাইগোট থেকে ফিটাল মেমব্রেন তৈরি করে। কিন্তু এই ফিটাল মেমব্রেন কিন্তু বাচ্চার কোনো অর্গান তৈরি করতে হেল্প করে না। ফিটাল মেমব্রেন কেন পড়তেছি, এইটা শর্ট নোটে আসছে 2 মার্কের বা 2.5 মার্কের। তাহলে ফিটাল মেমব্রেন এমন একটা মেমব্রেন যেটা ফিটাসকে কাভার করে থাকে। এটা কোথা থেকে তৈরি হয়? জাইগোট থেকে তৈরি হয়, এবং এটা বাচ্চার কোনো অর্গানে তৈরিতে হেল্প করেন না। এখন ফিটাল মেমব্রেন কি কি আছে? অ্যামনিয়ন, কোরিয়ন, ইয়ক স্যাক, অ্যালান্টয়েস, আম্বিলিকাল কর্ড। ফিটাল মেমব্রেন কি কি আছে? অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টয়েস, আম্বিলিকাল কর্ড। একটা বাচ্চার চারিপাশে এই মেমব্রেন থাকার দরকার কি? এরা বাচ্চাকে প্রোটেকশন দিবে, রেসপিরেশনে হেল্প করবে, এক্সক্রিয়েশন মানে বাচ্চার যে খারাপ জিনিস আছে এটা মায়ের শরীরে পাঠাবে। কিভাবে পাঠাবে? থ্রু আম্বিলিকাল কর্ড দিয়ে পাঠাবে, থ্রু আম্বিলিকাল কর্ড। এটাও একটা ফিটাল মেমব্রেন। এবং বাচ্চাকে নিউট্রিশন দিবে। কিভাবে দিবে? মায়ের কাছে আমরা যে খাবার দাবার খাবো, সেই খাবার দাবার বা ওষুধ খাবো, সেখান থেকে যে নিউট্রিশনটা যাবে বাচ্চার শরীরে, কিভাবে যাবে? এই আম্বিলিকাল কর্ড হয়ে যাবে, তাই না? আম্বিলিকাল কর্ড হয়ে যাবে। এইভাবে এরা নিউট্রিশন দেয়। তাহলে ফিটাল মেমব্রেন আসলে কি লিখবা? এটা একটা মেমব্রেন যেটা কিনা বাচ্চাকে কাভার করে থাকে। এটা কই থেকে তৈরি হয়? জাইগোট থেকে তৈরি হয়, এবং এটা বাচ্চার কোনো অর্গান তৈরিতে হেল্প করে না। এরপরে এর নাম কি কি? অ্যামনিয়ন, কোরিয়ন, ইয়ক স্যাক, অ্যালান্টয়েস, আম্বিলিকাল কর্ড। এই ফিটাল মেমব্রেন বাচ্চার থাকা দরকার কি? প্রোটেকশন দিবে, রেসপিরেশনে হেল্প করবে, এক্সক্রিয়েশন মানে বডির খারাপ জিনিস বের করে দিতে হেল্প করবে, আর একটা কি করবে? বাচ্চাকে নিউট্রিশন দিবে। তাহলে ফিটাল মেমব্রেন গেল, দেখো এটাও হচ্ছে একটা ফিটাল মেমব্রেন। চাইলে এভাবে ছবি আঁকাতে পারবা। ঠিক অ্যামনিওটিক ক্যাভিটি, এটা কিন্তু বাচ্চা কোন ক্যাভিটিতে আছে? বাচ্চা কিন্তু অ্যামনিওটিক ক্যাভিটিতে থাকে। তাহলে অ্যামনিওটিক ক্যাভিটিতে যে মেমব্রেন থাকে সেটা হচ্ছে অ্যামনিয়ন। তার পাশে যে মেমব্রেনটা, এটা হচ্ছে কোরিয়ন। এটা কিসের? এটা প্লাসেন্টার পাশ দিয়ে যে মেমব্রেনটা থাকবে সেটা হচ্ছে কোরিয়ন। তারপরে দেখো আম্বিলিকাল কর্ড, যেটা কিনা পরে নাভিতে পরিবর্তন হয়, এটা আম্বিলিকাল কর্ড। আরেকটা জিনিস কি দেখো, এই যে সবুজ জিনিসটা, এটা কি? এটা হচ্ছে অ্যালান্টয়েস। অ্যালান্টয়েসটা এটা আমরা একটু পরে পড়বো। এটা ওই যে আমরা বললাম না, এন্ডোডার্মাল জার্ম লেয়ারটা গাট টিউব তৈরি করছিল, ওই পাশ থেকে একটা এরকম আরেকটা প্রজেকশন বের হয়, সেটাই হচ্ছে অ্যালান্টয়েস। এটা আমরা একটু পরে পড়বো। তাহলে ফিটাল মেমব্রেনের শর্ট নোট পড়া শেষ। এরপরে আসো ডেসিডুয়া। ডেসিডুয়া, আচ্ছা এখন কথা হচ্ছে, একটা আমরা ইমপ্ল্যান্টেশন করছি, তাই না? ইমপ্ল্যান্টেশন কি হয়? বাচ্চা কি ইমপ্ল্যান্টেশন হয়, বা জাইগোট ইমপ্ল্যান্টেশন হয়? জাইগোট ইমপ্ল্যান্টেশন হয় না। জাইগোটটা ক্লিভেজ নামে একটা ডিভিশনের মাধ্যমে কি তৈরি করে? ব্লাস্টোসিস্ট তৈরি করে। এই ব্লাস্টোসিস্টটা কোথায় ইমপ্ল্যান্টেড হয়? মায়ের ইউটেরাসে হয়। ইমপ্ল্যান্টেশন কিন্তু মায়ের ইউটেরাসে হয়, ফেলোপিয়ান টিউবে হয় না। ইউটেরাসের কোথায় ইমপ্ল্যান্টেশন হয়? anterior or posterior wall of the body of the uterus near the fundus, এ implantation হয়। তাহলে ব্লাস্টোসিস্টটা এন্ডোমেট্রিয়ামে যে ফাংশনাল লেয়ারে যখন ইমপ্ল্যান্টেশন হয়, তখন যে এন্ডোমেট্রিয়ামে যে চেঞ্জ গুলো আসে সেটাকেই বলে ডেসিডুয়াল রিয়াকশন। আমি অনেক একদম ফার্স্ট ক্লাসে এটা পড়াইছিলাম। তো তাহলে কি হলো? ব্লাস্টোসিস্ট ইমপ্ল্যান্টেশন হয়, ওই ইমপ্ল্যান্টেশন হয় ইউটেরাসের ফাংশনাল লেয়ারে। তখন যে ফাংশনাল লেয়ারের যে চেহারা তাকেই বলে ডেসিডুয়া। ডেসিডুয়া কিন্তু মায়ের ইউটেরাসের চেহারা, বাচ্চার কিছু না। ডেসিডুয়া কি? মায়ের ইউটেরাসের চেহারা। এই ছবিটা খেয়াল করো, এটা ল্যাংম্যান থেকে নেওয়া। এই যে এটা কিন্তু মায়ের ইউটেরাস, এটা কিন্তু মায়ের ইউটেরাস। আর এটা কি? এটা বেবি। আচ্ছা, বেবির চারিপাশে এই যে এটা কি? এটা কিন্তু প্লাসেন্টা, এটা কিন্তু প্লাসেন্টা। আর এই সাদা, যেটা সাদার মধ্যে ডট ডট দেখা যাচ্ছে, এটা কিন্তু মায়ের ইউটেরাস।
তাহলে ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন হয় কোথায় হয়? এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারে, তাকেই বলে ডেসিডুয়া। এই ডেসিডুয়া টাইপ কয় ধরনের? 3 ধরনের। ডেসিডুয়া বেজালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, আর এটা কি ডেসিডুয়া প্যারাইটালিস। এখন আমি কি বললাম যে সাদাটা কি মায়ের এন্ডোমেট্রিয়াম, তাই না? মায়ের ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। আর এই হলুদ হলুদ রংটা কি? এটা হচ্ছে কি প্লাসেন্টা। প্লাসেন্টার এই যে যেটা দেখো ভিলায়ের মতন দেখা যাচ্ছে, ভিলায়ের মতো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কি কোরিওনিক ফ্রন্ডোসাম। কোরিওনিক ফ্রন্ডোসাম প্লাসেন্টার যে পোষণটুকু, আচ্ছা এই আমি প্লাসেন্টা আগামী ক্লাসে পড়াবো, তার আগে আমি একটা কথা বলি। প্লাসেন্টার আবার দুইটা পার্ট থাকে, একটা ফিটাল পার্ট, একটা হচ্ছে ম্যাটারনাল পার্ট। প্লাসেন্টার ম্যাটারনাল পার্টটাই হচ্ছে ডেসিডুয়া বেজালিস, আর প্লাসেন্টার ফিটাল পার্টটা যেটা ফিটাসের দিকে থাকে সেটা হচ্ছে কোরিওনিক ফ্রন্ডোসাম বা কোরিওনিক পার্ট। কি বললাম? একটা প্লাসেন্টা, প্লাসেন্টা কি জিনিস? যেটা মার সাথে বাচ্চার কানেকশন মেইনটেইন করে। সেই প্লাসেন্টার দুইটা পার্ট আছে, একটা মায়ের পার্ট, একটা বেবির পার্ট। মায়ের পার্টটাকে বলে ডেসিডুয়া বেজালিস, বাচ্চার পার্টটাকে বলে কোরিওনিক পার্ট বা কোরিওনিক ফ্রন্ডোসাম। সেই কোরিওনিক পার্টের দাঁড়াও মাউসটাই যে সেই কোরিওনিক পার্টের যে অংশটা ভিলাসের মতো মানে আঙ্গুলের মতো দেখা যাচ্ছে বা ঝোপঝাড়ের মতো দেখা যাচ্ছে তাকে বলে কোরিওনিক ফ্রন্ডোসাম। ফ্রন্ডোসাম মানে হচ্ছে ঝোপঝাড়। তাহলে প্লাসেন্টার বাচ্চার অংশটার নাম কি? কোরিওনিক ফ্রন্ডোসাম। ফ্রন্ডোসাম মানে কি? ঝোপঝাড়। তাহলে ডেসিডুয়ার যে পোষণটুকু দেখো, সরি এই যে এটা তো ডেসিডুয়া, ডেসিডুয়ার যে পোষণটুকু কোরিওনিক ফ্রন্ডোসামের দিকে আছে, দেখো কোরিওনিক ফ্রন্ডোসামের দিকে আছে, তাকে বলে ডেসিডুয়া বেজালিস। তারপরে দেখো যে পোষণটুকু কোরিওনিক ফ্রন্ডোসামের অপোজিটে আছে, দেখো আমি মাউস ঘোরাচ্ছি, এই পোষণটুকু কি বলে? এই ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর বাকি পোষণটুকুকে এই যে বাকি এই পোষণটুকুকে বলে ডেসিডুয়া প্যারাইটালিস। তাহলে একটু মনে হয় বুঝতে তোমাদের কষ্ট হচ্ছে। যদি কোথাও কষ্ট হয় তাহলে তোমরা একটু কমেন্ট করো, আমি ওখানে উত্তর দিয়ে দিই। আমি বললাম প্লাসেন্টার দুইটা পার্ট থাকে, একটা মায়ের পার্ট, একটা বাচ্চার পার্ট। মায়ের পার্টটাকে বলে ডেসিডুয়া আর বাচ্চাকে বলে কোরিওনিক পার্ট বা কোরিওনিক ফ্রন্ডোসাম। ফ্রন্ডোসাম মানে কি বললাম? ঝোপঝাড়, ঝোপঝাড়ের মতো। এখন দেখো ডেসিডুয়ার যে পার্টটা, এই যে এই পার্টটা, যে পার্টটা কিনা এই যে ঝোপঝাড়ের দিকে আছে, প্লাসেন্টার ঝোপঝাড়ের দিকে আছে, তাকে বলে কোরিওনিক ফ্রন্ডোসাম। আর যে পার্টটা ঝোপঝাড়ের জাস্ট অপোজিটে, আমার জাস্ট অপোজিটে, তাকে বলে ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর সবচেয়ে বাহিরের যে অংশ, এই যে সবচেয়ে বাহিরের অংশ যেটা কিনা একদম এন্ডোমেট্রিয়ামের সাথে লাগানো, সেটাকে বলে ডেসিডুয়া প্যারাইটালিস। তোমরা যদি এখানে না বুঝতে পারো আরেকবার জিজ্ঞেস করে আমি বলে দিই। তাহলে দেখো ডেসিডুয়া এটা কিভাবে আসে, ঠিক এইভাবে আসে। হোয়াট ইজ ডেসিডুয়া? টাইপস অফ ডেসিডুয়া। তাহলে বলবা ডেসিডুয়া কি? ব্লাস্টোসিস্ট ইমপ্লান্টেশন যে হচ্ছে, কোথায় ইমপ্লান্টেশন হচ্ছে? ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইমপ্লান্টেশন হচ্ছে, সেই জায়গাটাকে বলে ডেসিডুয়া। এরপরে কি টাইপ 3 ধরনের, ডেসিডুয়া বেজালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস, আর একটা কি ডেসিডুয়া প্যারাইটালিস। ডেসিডুয়া বেজালিস হচ্ছে কোন জায়গা? যেটা কোরিওনিক ফ্রন্ডোসামকে কাভার করে রাখে। কোরিওনিক ফ্রন্ডোসাম যদি কি জিনিস টিচার জিজ্ঞেস করে কি বলবা? প্লাসেন্টার যে ফিটাল পার্টটাকে বলে কোরিওনিক ফ্রন্ডোসাম। তো প্লাসেন্টার ফিটাল পার্টের যে অংশটা ঝোপঝাড়ের মতো, সেটাকে যে অংশটা কভার করে রাখে তাকে বলে ডেসিডুয়া বেজালিস। এরা কম্পোস্ট অফ মানে এরা অনেকগুলো সেল দিয়ে গঠিত হয় যারা কিনা লিপিড এবং গ্লাইকোজেনটাকে সিক্রেট করে। আর যেটা ফ্রন্ডোসামের অপোজিট দিকে থাকে, যেখানে কোনো ঝোপঝাড় নাই, সেই পোর্শনটুকুকে যে ডেসিডুয়া কভার করে থাকে তাকে বলে ক্যাপসুলারিস। আর একদম যে বাহিরের লেয়ার, যেটা কিনা মায়ের এন্ডোমেট্রিয়ামের জাস্ট গায়ের সাথে লাগানো থাকে, তাকে বলে কি? ডেসিডুয়া প্যারাইটালিস। তাহলে এটা একটা রিটেনের কোশ্চেন। আজকে কিন্তু অনেকগুলো রিটেনের কোশ্চেন বলা হলো, তাই না? তাহলে আমি একটু আসি, দেখো ডেসিডুয়া একটা পড়াইলাম, ফিটাল মেমব্রেন শর্ট নোট পড়াইলাম, ফিটাল মেমব্রেন একটা শর্ট নোট পড়লাম। তারপরে কি বললাম? চেঞ্জেস অফ 4th to 5th মান্থের চেঞ্জ আসে রিটেনে, চেঞ্জেস অফ 3rd মান্থ আসে রিটেনে। তারপরে ফিটাল লেন্থ কিভাবে মেজার করা হয়, এটা একটা রিটেনের কোশ্চেন। ফিটাল পিরিয়ডটা কতটুকুকে বলে। আর একটা ইম্পর্টেন্ট কি পড়াইলাম? এন্ডোডার্মের ডেরিভেটিভস আজকে পড়াইছি, তাই না? এন্ডোডার্মের ডেরিভেটিভস পড়াইছি। এখন আমি আমার জাস্ট একটু লাস্টের আর দুটা কোশ্চেন পরে আজকে ক্লাস শেষ করবো। সেটা হচ্ছে কি, আমরা কি বললাম বাচ্চাটা কোথায় থাকে? মায়ের অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে থাকে, তাই না? বাচ্চাটা কিন্তু একটা মানে প্রেগনেন্সি অবস্থায়
কয়টা স্যাক পাইছিলাম? দুইটা, একটা ইয়ক স্যাক, একটা অ্যামনিওটিক স্যাক বা অ্যামনিওটিক ক্যাভিটি, তাই না? এই অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে বাচ্চাটা থাকে, দেখো এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে এই যে বেবিটা, তাই না? এই বেবিটা, এর মাঝখানে দেখো খুবই একটা মানে একটা ক্লিয়ার একটা ট্রান্সপারেন্ট এরিয়া দেখা যাচ্ছে। এর মাঝখানে তার মানে অনেকগুলা ফ্লুইড থাকে। যারা সিনিয়র হয়ে গেছো, সিজার করার সময় দেখছো ওই ইউটেরাসের লেয়ার কাটার পরেই ম্যাডামরা কি করে, একটু ফুটা করে দেয়, তারপরে কি পানি বেরোয় আসে, এটার নাম কি? এটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এই ফ্লুইডটা কোথায় থাকে? এই ফ্লুইডটা থাকে অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইডও কিন্তু রিটেনের একটা কোশ্চেন। এটা হচ্ছে একটা ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড। এটা কোথা থেকে আসে? অ্যামনিওটিক সেল থেকে আসে, তৈরি হয়, অথবা ম্যাটারনাল ব্লাড থেকে তৈরি হয়, অথবা দুই জায়গা থেকেই তৈরি হতে পারে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড আমরা কেন পড়তেছি? রিটেনের কোশ্চেন, ভাইবারও কোশ্চেন। অ্যামনিওটিক ফ্লুইড কি জিনিস? এটা একটা ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড। এটা কোথায় থাকে কি বলবা? এটা থাকে কোথায়? অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে। তারপরে কি বলবা? অ্যামনিওটিক ফ্লুইডটা কই থেকে তৈরি হয়? অ্যামনিওটিক সেল থেকে, অথবা মায়ের ব্লাড থেকে, অথবা দুই জায়গা থেকেই তৈরি হয়। তারপরে এই অ্যামাউন্টটা এটা মুখস্থ করে দিবা। আর এটার কাজ কি? এটাতে কি কাজ দেখো, বাচ্চাটা কি সুন্দর আরামে শুয়ে আছে, একটা কুশন হিসেবে কাজ করতেছে, আরামে শুয়ে আছে পানির মধ্যে, সে নড়াচড়া সুন্দর মতো করতেছে, একটা কুশন হিসেবে তৈরি কাজ করছে। তারপরে কি দেখো, অ্যাবজর্ব জলস, তার মানে কি, আমরা হয় না অনেক সময় ঝাঁকি রাস্তায় যাই বা সিঁড়ি উঠানামা করি, তা আমাদের তো অনেক ঝাঁকুনি হয়, তো ওই ঝাঁকুনিতে বাচ্চা কিন্তু ওই ঝাঁকুনিতে পড়ে না। মানে আমাদের ধরো উঁচু নিচু রাস্তায় গেলাম বা রিক্সায় ঝাঁকুনি হইলো, কোনো ঝাঁকুনিতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। এটাকেই বলে অ্যাবজর্ব জলস, মানে মায়ের ঝাঁকুনিতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। এর জন্য অ্যামনিওটিক ফ্লুইড বাচ্চাকে প্রোটেক্ট করে। যেরকম অনেক সময় হয় না, মা পিচ্ছিল হয়ে পড়েও যেতে পারে, কিন্তু বাচ্চার ক্ষতি হয় না। এই অ্যামনিওটিক ফ্লুইডটা কি করে? বাচ্চাকে প্রোটেক্ট করে। তারপরে কি করবে? এটা অ্যামনিয়ন, মানে অ্যামনিয়নটা কি আমরা একটু আগেই বলছি, অ্যামনিয়ন কিন্তু একটা ফিটাল মেমব্রেন, কোথায় ছিল? অ্যামনিওটিক ক্যাভিটিতে ছিল। তাহলে যাতে বাচ্চাটা ওই অ্যামনিয়নের সাথে লেগে না যায়, এর জন্য অ্যামনিওটিক ফ্লুইডটাকে প্রিভেন্ট, মানে অ্যাডহেশনটাকে প্রিভেনশন করে। আরেকটা কি কাজ করে? ফিটাল মুভমেন্টে হেল্প করে। তাহলে আমি কি বললাম? অ্যামনিওটিক ফ্লুইড পড়াচ্ছি না। অ্যামনিওটিক ফ্লুইড একটা ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড, ওই থাকে অ্যামনিওটিক ক্যাভিটিতে থাকে। কোথা থেকে তৈরি হয়? দুইটা জায়গা, অ্যামনিওটিক সেল অথবা ম্যাটারনাল ব্লাড, অথবা দুই জায়গা থেকেই তৈরি হয়। তারপরে অ্যামাউন্টটা পুরো মুখস্থ করে নিবা। আর ফাংশনটা তোমরা একটু বুঝে নাও, বুঝলে সুবিধা হবে। প্রথমে বলবো একটা প্রোটেক্টিভ কুশন হিসেবে কাজ করে, তারপর বলবো কি অ্যাবজর্ব জলস, মানে কি, মার কোনো ঝাঁকুনি বা মার কোনো স্ট্রেসে যাতে বাচ্চার ক্ষতি না হয়, এর থেকে অ্যামনিওটিক ফ্লুইড তাকে বাচ্চাকে প্রোটেকশন দেয়। তারপরে কি, বাচ্চার যে অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে ছিল, তার মধ্যে একটা মেমব্রেন ছিল অ্যামনিয়ন, এই মেমব্রেনের সাথে যাতে বাচ্চা অ্যাডহেশন না, মানে লেগে না যায়, সেটা থেকে অ্যামনিওটিক ফ্লুইড প্রিভেন্ট করতেছে। তারপরে কি বলতেছে? অ্যামনিওটিক ফ্লুইড কি করছে? বাচ্চা মুভমেন্টে হেল্প করতেছে। এখন এই অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্ট আমি কেন মুখস্থ করতে বললাম, তাই না? কোনো কিছু মুখস্থ করতে হলে তো একটা কারণ লাগে। এটার কারণ হচ্ছে কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। দেখো আগে এটা পড়ি। অ্যামনিওটিক ফ্লুইডের সাথে অ্যামনিওটিক ফ্লুইডের সাথে একটা ক্লিনিক্যাল দুটা কথা আছে, সেটা হচ্ছে কি, একটা পলিহাইড্রামিওজ আর একটা কি অলিগোহাইড্রামিওজ। একটা পলিহাইড্রামিওজ আর একটা পলিহাইড্রামিওজ আর একটা হচ্ছে অলিগোহাইড্রামিওজ। পলি মানে হচ্ছে বেশি, হাইড্রামিওজ, পলি মানে বেশি। যখন অ্যামনিওটিক ফ্লুইড আমাদের নর্মালি 1500 থেকে 2000-এর যদি মতো হয়, দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে অ্যামনিওটিক ফ্লুইডের নর্মাল লেভেলটা পড়তে বলেছি, তার মানে আলটিমেটলি 37 সপ্তাহে 1000 অ্যামাউন্টের মধ্যে থাকতে পারে, 800 থেকে 1000। এর থেকে বেশি যদি অ্যামনিওটিক ফ্লুইড ওই অ্যামনিওটিক ক্যাভিটিতে থাকে, তাকে বলে পলিহাইড্রামিওজ। আর যদি এর থেকে কম থাকে তাকে বলে কি অলিগো। অলিগো মানে কম, যদি 400 ml এর কম থাকে তাহলে অলিগো হাইড্রামিওজ বলে। অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্ট জানার কারণ কি? কোনো কারণ ছাড়া আমরা কোনো কিছুই করি না। কারণ হচ্ছে এটাই, দুইটা ক্লিনিক্যাল কন্ডিশন পাওয়া যায়, তোমরা অনেকে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দেখবা এত উইকস অফ প্রেগন্যান্সি উইথ অলিগোহাইড্রামিওজ বা উইথ পলিহাইড্রামিওজ। পলি মানে বেশি, কার বেশি হবে? অ্যামনিওটিক ফ্লুইড যদি অ্যামাউন্টে বেশি হয়। কতটুকু বেশি হবে? 1500 থেকে 2000 হলে পলিহাইড্রামিওজ হয়। এটা মায়ের ডায়াবেটিস থাকলে হইতে পারে, বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালি হলে হইতে পারে। আর অলিগোহাইড্রামিওজ মানে কি, যদি অ্যামনিওটিক ফ্লুইড 400 ml এর কম হয় তাকে বলে অলিগোহাইড্রামিওজ। এটা কেন হইতে পারে?
কিডনির যদি কোনো সমস্যা হয় বাচ্চার, তাহলে কি হবে, এক্সক্রিয়েশন ঠিক মতো করতে পারবে না, মানে ফ্লুইড যতটুকু আসবে সে আবার বের করে দিতে পারবে না, তখন অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা কমে যাবে। এটা হচ্ছে অলিগোহাইড্রামিউজ। এখন এই অ্যামনিওটিক ফ্লুইডটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। কি আছে? অনেক সময় অ্যামনিওটিক ফ্লুইডের যদি কোনো বাচ্চা, ধরো একটা বাবা বা মার কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকলো, যেরকম কোনো ডমিনেন্ট ডিসঅর্ডার, তোমার হয়তো বা জেনেটিক্স পড়েছো বায়োকেমিস্ট্রিতে, কোনো অটোজোমাল ডিসঅর্ডার বা সেক্স লিঙ্ক কোনো ডিসঅর্ডার যদি থাকে, তাহলে তখন আমরা ওই অ্যামনিওটিক ফ্লুইডটা কালেক্ট করে মানে পরীক্ষা করা হয়। পরীক্ষা করলে বোঝা যায় যে বাচ্চার কোনো সেক্স রিলেটেড ডিজিজ আছে কিনা, মানে অ্যাবনর্মালিটি আছে কিনা। সেই অ্যামনিওটিক ফ্লুইড আমরা তো অ্যাবডোমেন ওপেন করে করা যেতে পারে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অথবা সার্ভিক্স দিয়ে ওখান থেকে অ্যাসপিরেশন অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড। অ্যাসপিরেশন অফ দ্য অ্যামনিওটিক ফ্লুইড ইজ কল্ড অ্যামনিওসিনথেসিস। এটা করার কি জন্য দরকার হয়? যদি আমরা কখনো কোনো সাসপেক্ট করি যে এই বাচ্চার কোনো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে কিনা বা কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, সেটা পরীক্ষা করার জন্য আমরা অ্যামনিওসিনথেসিস বলি। তাহলে আজকের ক্লাসটা মনে হয় একটু বড় হয়ে গেছে এবং তোমাদেরও মনে হয় একটু কঠিন হয়ে গেল। আমরা লাস্টে কি পড়তেছিলাম? অ্যামনিওটিক ফ্লুইড। আরেকবার বলে নেই, অ্যামনিওটিক ফ্লুইডটা কি বললাম? এটা ক্লিয়ার ওয়াটারি ফ্লুইড। কোথায় থাকে? অ্যামনিওটিক ক্যাভিটিতে থাকে। আর এটা কই থেকে তৈরি হয়? অ্যামনিওটিক সেল অথবা ম্যাটার্নাল ব্লাড অথবা দুটা থেকে। তারপরে কাজটা বলছি। আর দুটা ক্লিনিক্যাল অ্যানাটমি বললাম, একটা বললাম পলিহাইড্রামিওজ আর একটা বললাম অলিগোহাইড্রামিওজ। পলি মানে যদি অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্ট 1500 থেকে 2000 ml এর বেশি হয়ে যায় তাকে বলে পলিহাইড্রামিওজ, আর অলিগোহাইড্রামিওজ যদি 400 ml এর কম হয়। তারপরে কজ বললাম। আর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি বললাম? যদি কোনো দরকার হয় তখন আমরা অ্যামনিওটিক ফ্লুইডটা কালেক্ট করি, অ্যাসপিরেট করি, মানে নিয়ে আসি। এটাকে বলে অ্যামনিওসিনথেসিস। এটা দুইটা পথে করা যায়, একটা সার্ভিক্স দিয়ে, একটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এবং এটা কি আমরা সব বাচ্চার ক্ষেত্রে করব? না, আমরা সব বাচ্চার ক্ষেত্রে অ্যামনিওসিনথেসিস করব না। যদি কেউ কোনো ডক্টর সন্দেহ করে যে বাচ্চার কোনো সেক্স লিঙ্ক ডিজিজ আছে কিনা, তখন আমরা এই অ্যামনিওটিক ফ্লুইডটা কি করি? তখন আমরা এই অ্যামনিওটিক ফ্লুইডটা আমরা কালেক্ট করি। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।